বাচ্চারা কি অবস্থা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। যারা এখনো ক্লাসে জয়েন হয়নি জলদি জলদি জয়েন হয়ে যাও ক্লাসে। এর আগে একটু কনফার্ম করো যে আমার কথা ঠিক মতো শোনা যাইতেছে কিনা, বা আমার দেখতে বা স্লাইড দেখতে কোনো সমস্যা হইতেছে কিনা, একটু কনফার্ম করো। সুহানা রহমান দৃষ্টি, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। রুমকি চৌধুরী, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। খাদিজাতুল কুবরা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আশা খানম, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। নুজহাত জামান, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। জিন্নাত ফাতেমা, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। আলিফ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। রুমকি চৌধুরী, কেমন আছেন ভাই? হ্যাঁ, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা সবাই ভালো আছো? উম্মে কুলসুম, হ্যাঁ ভাইয়া, হ্যাঁ কি অবস্থা? সারা ইসলাম তাবাসুম, কেমন আছেন ভাইয়া? হ্যাঁ, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা কেমন আছো? আচ্ছা, আগে আমার একটু ইনফর্ম করো যে আমার কথা ঠিকমতো শোনা যেতেছে কিনা, বা তোমরা এই স্ক্রিনের লেখাটা ঠিকমতো দেখতেছো কিনা, এটা একটু কনফার্ম করো। সাদিয়া আক্তার, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? হ্যাঁ, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? যেই ঝর্ণা, জি ভাইয়া, সব ঠিক আছে আলহামদুলিল্লাহ। বলো, তোমাদের পড়াশোনার কি অবস্থা? পড়াশোনা কেমন চলতেছে? তাবাসুম নাফসি, হ্যাঁ আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সুমাইয়া জান্নাত, আসসালামু আলাইকুম ভাইয়া। অনেকদিন পর ক্লাসে আসলাম, এক্সাম হচ্ছে কলেজে তাই। আচ্ছা, এক্সাম কেমন হচ্ছে সুমাইয়া? আশা করি ভালো হইতেছে সব। তাবাসুম শিমু, স্যার ক্লাস রুটিন তো দিলেন না। ক্লাস রুটিন অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, খুব জলদি তোমাদের দিয়ে দেওয়া হবে। আজকেই আমরা দিয়ে দেওয়ার ট্রাই করতেছি, আজকেই হয়তো পেয়ে যাবে তোমরা। একটা রুটিন, বুঝছো, একটা রুটিন যখন আমরা বানাই, আমরা কিন্তু অনেকগুলো জিনিস মাথার মধ্যে নিই, বুঝছো। মানে রুটিন যে একটা রুটিন দিয়ে দিলাম, ব্যাপারটা কিন্তু এরকম না। তোমাদের কতটুকু পড়া বাকি আছে, কতটুকু পড়াইতে হবে, কতটুকু টাইম ডিউরেশন আছে, সব কিছু চিন্তা করে আমাদের কিন্তু ক্লাসটা রুটিনটা দিতে হয়। সো একটু ধৈর্য ধরো, আজকে আশা করি আজকের মধ্যেই পেয়ে যাবে। উত্তেজিত হয় না, বুঝছো। উত্তেজিত 26, তোমাদের কিন্তু অনেকেই বলে উত্তেজিত 26, উত্তেজিত হওয়া যাবে না। উত্তেজিত 27, উত্তেজিত 26, এটা তোমাদের যে দুই ব্যাচ আসতেছে সবাই এরকম বলে। ঠিক আছে, পড়াশোনা না, আমার পরীক্ষা চলতেছে। আচ্ছা, নাইমা ফ্রুচিমি, অনেকদিন পর। হ্যাঁ, অনেকদিন পরই আসলাম তোমাদের মাঝে আবার। তো ক্লাসে আমি আর 2 মিনিট ওয়েট করব, এরপরে আমরা আমাদের ক্লাসটা শুরু করব। তোমরা হয়তো দেখতে পাচ্ছ আজকে আমরা কোন টপিকটা নিয়ে কথা বলবো। আচ্ছা দাঁড়াও, আগে মার্কারের কালিটা চেঞ্জ করে নিই। তোমরা অনেকে লাল কালিতে তোমাদের সমস্যা। আজকে আমরা কোন টপিকটা পড়বো তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে। তোমরা অনেকবার হয়তো পড়ছো, বা অনেকে এখনো পড়ো নাই, তাই আমি ট্রাই করব যে প্রত্যেকটা লাইন বাই লাইন তোমাদের বোঝাই দিতে, যাতে কোনো সমস্যা না হয়, ঠিক আছে। খাদিজাতুল কুবরা, উত্তেজিত 26 না ভাইয়া, ভাইয়া সরি, ঠিক আছে, মিস্টেক। হ্যাঁ, এ আর আকাশ কেমন আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। আকাশ, তুমি কেমন আছো? উত্তেজিত 27, হ্যাঁ সরি সরি, তোমাদের বলে ফেলছি, সরি। ভাইয়া অনেকে ক্লাসে পাইতেছে না, কেন পাইতেছে না? আমরা তো আমাদের গ্রুপেই করতেছি। যেই লিঙ্কটা দেওয়া হয়েছে ওই লিঙ্কের ভিতর যাও, ওই লিঙ্কের ভিতর গেলেই বাবা। প্রণয় পাল, নমস্কার ভাইয়া। নমস্কার, কেমন আছো প্রণয়? বিথি আক্তার, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম, কি অবস্থা বিথি? দিব্য দত্ত, ভালো আছেন তো ভাইয়া? হ্যাঁ দিব্য, ভালো আছি। তোমার নাম শুনলে আমার এক ফ্রেন্ডের কথা মনে পড়ে যায়। ওয়ান্স আপন এ টাইম আমার বেস্ট ফ্রেন্ড ছিল, তার নাম হচ্ছে দিব্য। সোমাইয়া জান্নাত, জি আমি পড়েছি, বেশ ভালোই। রনি খন্দকার, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। আরোহী জাহান, নেকলেস কি পরিয়ে ফেলছেন? হ্যাঁ, নেকলেস মনে হয় তোমাদের আমি পরাই ফেলছি। তিশা সিদ্দিকা, ভাইয়া কেমন আছেন? আর পরীক্ষা কেমন দিলেন? হ্যাঁ, পরীক্ষা দিছি, ভালোই দিছি, খারাপ না। হ্যাঁ, সর্দি ভালো হয়েছে।
আফরিন সিং আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ ভালো আছি ভাইয়া। পিছন থেকে আমাদেরকে বকা দেখে মনে হচ্ছে হিরামন স্যার। না, হিরামন স্যার না, তোমাদের আলটিমেট লিজেন্ড নয়নদা। হ্যাঁ ভাইয়া, সর্দি ভালো হয়েছে, সর্দি ভালো হয়েছে। কার পূর্ণতা হইছে ভাইয়া? গান শুনতেছে যে, কই গান শোনা যায়? কি জানি। আচ্ছা, তো আমরা শুরু করে দিই নাকি? তুমি রয়ে গেছে and মোটামুটি রেসপন্ডেন্ট আসছে, সো আমরা শুরু করে দিই। আমাদের আজকের ক্লাসটা হচ্ছে রেইনকোট নিয়ে। রেইনকোট গল্পটার লেখককে? রেইনকোট গল্পটার লেখক হচ্ছে নয়ন ভাই। হাসে কেন? তার হাসি থেকে আমার হাসি পায়। আশা খানম। হ্যাঁ, তোমার নয়ন ভাইয়ের হাসি তো সুন্দর, হাসি তো একটু পাবেই। আচ্ছা ঠিক আছে। সো আখতারুজ্জামান ইলিয়াস এই রেইনকোট গল্পটা লেখছে। সো এখন সোরে একটা এক্সাম কেমন হয়েছে ভাই? এক্সাম আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, ফাটাই দিছি একদম, বুঝছো? ফাটাই দিছি পুরা। তো এখন আমরা দেখি গল্পটা পড়ি। তাবাসসুম শিমু, ও নয়ন স্যারের হাসি। হ্যাঁ, তোমাদের নয়ন ভাইয়ের হাসি। আচ্ছা ঠিক আছে, শুরু করি। ভোর রাত থেকে বৃষ্টি, আহা বৃষ্টির ঝমঝম রোদ। এই বৃষ্টির মেয়াদ আল্লাহ দিলে পুরো 3 দিন। কারণ শনিতে 7, মঙ্গলে 3, আর সব দিন দিন। এই লাইনটা মনে রাখতে হবে। শনিতে 7, মঙ্গলে 3, আর সব দিন দিন। এটা জেনারেল স্টেটমেন্ট, স্পেসিফিক ক্লারিফিকেশন আছে। মঙ্গলে ভোর রাতে হইল শুরু, 3 দিন মেঘের গুরু গুরু। তারপর বুধের সকালে নামলো জল, বিকালে মেঘ কয় এবার চল। বৃহস্পতি শুক্র কিছু বাদ নাই। আচ্ছা, এই যে আমি 3টা লাইন যে বললাম, নয়ন ভাইয়া ছাড়া আর কে বকা দিবে আমাদের? নয়ন ভাই কি খালি বকি নাকি? আচ্ছা, সোহানা ইসলাম, কি এক্সাম আপনাদের? এটা ভার্সিটিতে উঠো, ভার্সিটিতে উঠলে বুঝলা কি এক্সাম। আচ্ছা ঠিক আছে, আমি যে এই লাইনগুলো পড়লাম, এই লাইনগুলো কিন্তু তোমাদের জানা লাগবে, কারণ এই লাইনগুলো থেকে অনেক প্রশ্ন আসে, অনেক, বিশেষ করে একাডেমিকে অনেক প্রশ্ন আসে। যেমন শনিতে 7, মঙ্গলে 3, আর সব দিন দিন। এটা থেকে অনেকবার এমসিকিউ প্রশ্ন আসছে। অ্যান্ড তোমার এটা জানা থাকতে হবে যে এইগুলা যে জেনারেল স্টেটমেন্ট হিসেবে বলা হলো, এগুলো আসলে কি? এগুলো হচ্ছে খনার বচন। কার বচন? খনার বচন। খনার বচন, বুঝছো? তোমরা আই থিঙ্ক সবাই বই নিয়ে বসছো। বই নিয়ে বসলে আমি যেই লাইনগুলো বলবো ইম্পর্টেন্ট, তুমি ওই লাইনগুলো দাগাবা। আমি যেই কথাগুলো বলবো ওই কথাগুলো মনোযোগ দিয়ে শুনবা। তাইলে আই থিঙ্ক এই চ্যাপ্টারের উপর কোনো প্রবলেম থাকবে না। ঠিক আছে? আচ্ছা, তো শুরু করি। যে কিছু বাদ নাই, কিন্তু এখন ভুলে গেছে। যেটুকু মনে আছে, পুরো বেড কাভারের নিচে আচ্ছা, তো যেটুকু মনে আছে, পুরো বেড কভারের নিচে গুটি সুটি মেরে শুয়ে আরেক পশলা ঘুমিয়ে নেওয়ার জন্য তাই যথেষ্ট। অন্তত 3 দিন ফুটফাট বন্ধ। কেন ফুটফাট বন্ধ? আচ্ছা, এখানে কি লিখছে? বাদলায় বন্দুক বারুদ কি একটু জিরিয়ে নেবে না? আচ্ছা, ফুটফাট বন্ধ কেন? ফুটফাট মানে কি? ফুটফাট মানে হচ্ছে গুলাগুলি। কেন বন্ধ? কারণ 3 দিন বৃষ্টি হবে। সো যেহেতু 3 দিন বৃষ্টি হবে, এই 3 দিনের বৃষ্টির মধ্যে এত যুদ্ধ গুলাগুলি তিনি হয়তো মনে করছে যে হবে না। দ্যাটস ওয়াই তিনি বলছে যে অন্তত 3 দিন ফুটফাট বন্ধ। ওকে, সো এই কটা দিন নিশ্চিত আরাম করো। তার হলো কই? ম্যান প্রপোজেস। এমন চমৎকার বাংলার বাদলার সকালে দরজায় প্রবল করা নাড়া শেষ। অর্থাৎ কি? এমন চমৎকার বাদলা, অর্থাৎ এরকম বৃষ্টিমুখর দিনে তার দরজায় কে একজন কড়া নাড়তেছে। এখন দেখি কে কড়া নাড়তেছে। হেমন্তের শীত পর্দা ছিঁড়ে ফালা ফালা করে ফেললো। এটা কোন কাল? তাইলে এখান থেকে কোন কাল আমরা পাই? কোন কাল চলতেছে? তখন চলতেছিল হেমন্তকাল। হেমন্তের শীত পর্দা ছিঁড়ে ফালা ফালা করে ফেললো, সব ভেস্তে দিল। মিলিটারি আজ তার ঘরে। আল্লাহ গো, আল্লাহুম্মা আন্তা সুবহানকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পড়তে পড়তে সে দরজার দিকে এগোয়। মানে কি? সে ভাবছে যে মিলিটারি তার ঘরে আসছে, সে খুব ভয় পেয়ে গেছে। সে দোয়া পড়ে এর জন্য তার ঘরের দরজার দিকে এগুচ্ছে। এই কয়েক মাসে কত সুরাই সে মুখস্থ করেছে। রাস্তায় বেরুলে 5 কলেমা সবসময় রেডি থাকে ঠোঁটের উপর। কোন দিক থেকে কখন মিলিটারি ধরে, তবু একটা না একটা ভুল হয়েই যায়। দোয়া মনে হলো ঠিকই, কিন্তু
টুপিটা মাথায় দিতে ভুলে গেল। আচ্ছা এইটা একটু বলি, এটা একটু ক্লিয়ার করি যে তখন 1971 সালে পাকিস্তানি আর্মিরা কিন্তু পথে মানুষ ধরতো, মানুষ ধরে জিজ্ঞেস করতো যে এই সূরাটা বলো, এই কালামাটা বলো। সো তখন একটা হিরিক পড়ে গেছিল যে অনেক সূরা শিখার, অনেক কলেমা শিখার। এর জন্য মানে এই লাইনগুলো আসলে বলা হয়েছে যে অনেক সূরাই এই কয়েকদিনে মুখস্থ করছে পাকিস্তান আর্মির হাত থেকে বাঁচার জন্য, ঠিক আছে? আচ্ছা, তো কি দুটো ছিটকি নিয়ে একটা খিল কাঠের ডাসা খুলে দরজার কপাট ফাঁক করতেই বাতাস আর বৃষ্টির ঝাপটার সঙ্গে ঘরে ঢুকে প্রিন্সিপালের পিয়ন। আলহামদুলিল্লাহ, মিলিটারি নয়। অর্থাৎ এখানে লেকচারার নুরুল হুদা কি ভাবছিল? লেকচারার নুরুল হুদা ভাবছিল যে এখানে তো হয়তো মিলিটারি আসবে, কিন্তু না, এখানে আসছে কি? এখানে আসছে প্রিন্সিপালের পিয়ন। এর জন্য সে আলহামদুলিল্লাহ বলছে। এরপরে কি করছে দেখি, পিয়নকে জড়িয়ে ধরে চুমু খেতে ইচ্ছা করছে। অর্থাৎ তিনি এতই আনন্দ হয়েছে যে পিয়নের মতো একটা ব্যাটারে তার এখন চুমু খাইতে ইচ্ছা করতেছে। সোজা কথা। এখন আচ্ছা কি গল্প করো দেখি। হ্যাঁ রে, আমি স্লাইড পড়ানো শেষ করার পরে তোমাদেরকে বলবো যে ইজ দেয়ার এনি প্রবলেম অর নট। যদি থাকে বলবা ইয়েস আমার প্রবলেম আছে, আমি আনসার দিব। আর যদি না থাকে তাহলে বলবা যে হ্যাঁ ভাইয়া বুঝছি, ঠিক আছে? এছাড়া আর কোনো কমেন্ট আল্লাহর ওয়াস্তে কইরো না, ঠিক আছে? ওকে। কিন্তু লোকটার চিনচিনে গলা গম্ভীর স্বরে হাঁকে সারনে সালাম দিয়া, ঠিক আছে? কি বলছে? লোকটার চিনচিনে গলা গম্ভীর স্বরে হাঁকে সারনে সালাম দিয়া বলেই ভাঙ্গাচুরা গালের খুচা খুচা দাড়িতে লোকটা নিজের বাক্যের কোমল শ্বাসটুকু শুষে নেয় এবং হুকুম ছাড়ে, তলব কিয়া আভি জানা হোগা। কি ব্যাপার, কথা বলার সময় নাই, কলেজের দেয়াল গেছে। আচ্ছা ঠিক আছে, এইটুকু একটু বলি যে আমরা একজন কলেজের পিয়নের ব্যবহারটা কেমন দেখি একজন লেকচারের প্রতি। খুব নম্র হয় না, খুব বিনয়ী হয় না, বাট দ্য থিং ইজ টোটালি ডিফারেন্ট ইন হিয়ার। এখানে কি, এইখানে এই পিয়ন লোকটা লেকচারের সামনে দেমাক দেখাইতেছে, গম্ভীর স্বরে বলতেছে যে স্যার নে সালাম দিয়া, মানে প্রিন্সিপাল স্যার আপনার সালাম দিছে, এন্ড বলতেছে তলব কিয়া, মানে আপনাকে ডাকছে, আবি জানে হোগা, আপনাকে এখনই যাইতে হবে, ঠিক আছে? এখন কি, কথা বলার সময় নাই, কলেজের দেওয়াল ঘেঁষে কারা বোমা ফাটিয়ে গেছে গত রাতে। মানে কেউ একজন কলেজের মিসক্রিয়েন্টরা কলেজের দেয়াল ঘেঁষে গত রাতে বোমা ফাটাই গেছে। এরপরে কি অনলি 57, 75, 70? ও আচ্ছা, কি ব্যাপার, বেশি কথা বলার সময়। আচ্ছা এটা তো পড়াইছি। মিসক্রিয়ান লোক আচ্ছা এটা বলি, मिस्क्रियन लोग इलेक्ट्रिक ट्रांसफार्मर तोड़ दिया और वापस जाने का टाइम प्रिंसिपल साहब का कुठी में गेट फेंका, गेट तोड़ गया। তিনি উর্দুতে এই কথাগুলো বলছেন। এখন আমরা বোঝার ট্রাই করি যে কি বলছেন আসলে উর্দুতে। ফার্স্ট লাইন, মিসক্রিয়ান লোক ইলেকট্রিক ট্রান্সফরমার তোড় দিয়া, অর্থাৎ মানে কি, যারা মিসক্রিয়ান মানে মুক্তিযোদ্ধা, তারা ইলেকট্রিক ট্রান্সফরমার ভেঙে ফেলছে। ওকে ফাইন, পরেরটা কি, और वापस जाने का टाइम প্রিন্সিপাল সাহাব কা কুঠি মে গ্রেনেড ফেকা, এবং ফিরে আসার টাইমে প্রিন্সিপাল সাহেবের যে কুঠি ওইটাতে গ্রেনেড মারছে। এরপরে কি, গেট তোর গিয়া, গেট ধ্বংস করছে, গেট ভেঙে ফেলছে। এখন বলো এটাতে কোনো প্রশ্ন আছে কিনা, এই স্লাইডে কোনো প্রশ্ন আছে কিনা, জলদি ভাইয়া। কোন গল্প এটা? এটা হচ্ছে রেইনকোট গল্প ভাইয়া, ফরহাদুল ভাইয়া, এটা রেইনকোট গল্প। জলদি বলো জলদি। জান্নাতুল ফেরদৌস 77 জন। আচ্ছা 77 জন, এটা দেখতেছি আমি, সমস্যা নাই। রাইমা ফ্রুট রিমি ক্লিয়ার ভাইয়া। ওকে, আর কারো কোনো সমস্যা থাকলে বলো। একজন অলরেডি ক্লিয়ার বলে ফেলছে। ওকে, তো অনেকেই ক্লিয়ার বলতেছে। সো দেন উই ক্যান গো ইন আওয়ার নেক্সট স্লাইড। দেখি আমাদের নেক্সট স্লাইডে আমরা কি বলছে। ভয়াবহ কাণ্ড, ইলেকট্রিক ট্রান্সফরমার তো কলেজের সামনের দেওয়াল ঘেঁষে, দেওয়ালের পর বাগান, টেনিস লন, তারপর কলেজ দালান, মস্ত দালান পার হয়ে ফুটবল ও ক্রিকেট খেলার মাঠ, মাঠ পেরিয়ে একটু বা দিকে প্রিন্সিপালের কোয়ার্টার, এর সঙ্গে মিলিটারি ক্যাম্প, কলেজের জিমনেশিয়াম। এই যে এই লাইনটা কিন্তু ইম্পর্টেন্ট, কলেজের জিমনেশিয়াম এখন মিলিটারি ক্যাম্প। কি এখন মিলিটারি ক্যাম্প? কলেজের জিমনেশিয়াম। মিলিটারি ক্যাম্প কোথায়? কলেজের জিমনেশিয়ামে। প্রিন্সিপালের বাড়ির গেটে বোমা ফেলা মানে মিলিটারি ক্যাম্প অ্যাটাক করা, ঠিক আছে?
এখন তোমারই এই কয়েকটা লাইন বুঝাই, যে তোমরা কখনো ঢাকা কলেজ যদি কেউ গিয়ে থাকো, ঢাকা কলেজের ভিতরে গেলে তোমরা বুঝবা ঢাকা কলেজ কিন্তু মোটামুটি অনেক বড়। সো তুমি যখন ইলেকট্রিক ট্রান্সফরমার সামনের যে ঢাকা কলেজের সামনের যে দেয়াল, এই দেয়ালটা ঘেঁষেছিল, দেওয়ালের পর ছিল বাগান, তারপরে ছিল টেনিস লন। সো এই সকল পরে ছিল কলেজ দালান, কলেজ দালান পার হয়ে বেশি ফুটবল ও ক্রিকেট খেলার মাঠ, বুঝছো? সো যখন তুমি ইলেকট্রিক ট্রান্সফরমার ধ্বংস করলা না, তারপরে তুমি আবার প্রিন্সিপাল বাড়ির গেটে গ্রেনেড মারলা, সো এই সকল পরে তুমি যখন আসলা, এইটা মানে কি? এটা মানে হচ্ছে তুমি আদতে মিলিটারি যে ক্যাম্পটা ওইটারই অ্যাটাক করলা। কারণ কি, মিলিটারি ক্যাম্পটা আছে একদম কলেজের জিমনেশিয়ামের ভিতর ছিল, কলেজের মাঝখানের যে জিমনেশিয়ামটা, ওই জিমনেশিয়ামের ভিতর ছিল মিলিটারি ক্যাম্পটা। সো তুমি যখন এত কিছুর উপরে এত জোলা জায়গায় হামলা করছো, এর মানে কি তুমি মিলিটারি ক্যাম্পে অ্যাটাক করছো। তো প্রিন্সিপালের বাড়ির গেটে বোমা ফেলা মানে মিলিটারি ক্যাম্প অ্যাটাক করা। সামনের দেওয়ালে বোমা মেলে এতটা পথ ক্রস করে গেলই বা কি করে? মানে সামনের দেওয়ালে এতটা পথ বোমা মেরে আবার এতটা পথ ঘুরে ওরা আসলোই বা কি করে? সে জানতে চায় কে আছে, প্রিন্সিপালের পিয়ন জানবে কি করে? ও আপই কহ সকতা, মানে সেটা আপনিই বলতে পারেন, মানে সেই বা বলবে কি করে? পিয়ন কি তাকে মিস্ট্রিয়ানদের লুক ভাবে নাকি? তার মাথাটা আপনা আপনি নিচু হলে মুখ দিয়ে পানির মতো গড়িয়ে পড়ে, ইসাক মিয়া बैठिए চাটা খাইয়ে আমার এই 5-7 মিনিট লাগেগা। মানে কি, মানে এখানে আমরা দেখতেছি যে একটা লেকচারার পিয়নের সামনে মাথা নিচু করে বলতেছে যে ইসাক মিয়া बैठिए চাটা খাইয়ে আমার এই 5-7 মিনিট লাগেগা। এরপরে কি নেহি, পিয়ন বেটা এখন তার আনসার, তারা যে রিকোয়েস্ট করলো যে চাটা খাওয়ার, এটা রিজেক্ট করে দিছে। রিজেক্ট করে কি বলে, নাস্তার আমন্ত্রণ ফিরিয়ে দেয় ইসাককে, বলে अब्दुल सत्तर मिर्धा का घर जाना होगा, आप अभी आइए, एक कर्नल साहब पहुंच गया, सब प्रोफेसर को इत्तला दिया, फौरन आइए। এখন দেখি এই লাইনগুলোতে কি বলছে। ইসাক বলে আব্দুল সত্তার মির্ধা কা ঘর জানা হোগা, এর মানে কি, মানে আব্দুল সত্তার মির্ধা হচ্ছে জিওগ্রাফির প্রফেসর, ওই জিওগ্রাফির প্রফেসরের ঘরে যাইতে হবে। আপ আবি আইয়ে, আপনি এখনই আসেন। এক কর্নেল সাহেব পৌঁছ গিয়া, একজন কর্নেল সাহেব এই মধ্যেই পৌঁছে গেছে। সব প্রফেসর কো ইত্তলা দিয়া, সব প্রফেসরদের ডাকছে, ফরন আইয়ে মানে জলদি আসেন। ঠিক আছে, কর্নেলের নেতৃত্বে ভাইয়া মিসক্রিয়েন্টরা কি, প্লিজ রিপ্লাই। মিসক্রিয়েন্ট মানে এটা তুমি কোন অ্যাঙ্গেলে বুঝাইছো? মিসক্রিয়েন্ট এই গল্পে হইছে মুক্তিযোদ্ধা, বুঝছো? মিসক্রিয়েন্ট এই গল্পে হচ্ছে মুক্তিযোদ্ধা, আবার সন্ত্রাসী ভাই বোনেদের মুক্তিযোদ্ধা মিসক্রিয়েন্ট। আচ্ছা, কর্নেলের নেতৃত্বে মিলিটারির হাতে কলেজটা এবং তাকেও ন্যস্ত করে ইসাক বেরিয়ে যায়। রাস্তায় ঘর করতে থাকা বেবি ট্যাক্সির গর্জন তুলে সে রওনা হলো জিওগ্রাফির প্রফেসরের বাড়ির দিকে। জিওগ্রাফির প্রফেসরের নাম কি? এই মাত্র বরদান, আব্দুল সাত্তার মির্ধা। তো ইসাক নিজেই এখন মিলিটারি কর্নেল বললেও চলে, তবে ভোরবেলা কলেজের ভেতর কর্নেল খুদ চলে আসায় সে হয়তো ডেমোটেড হয়েছে লেফটেন্যান্ট কর্নেলে, আরও নিচে নামতে পারে, কিন্তু ক্যাপ্টেনের দিকে ঠেলা মুশকিল। এর মানে কি? এর মানে হচ্ছে যে ইসাকে বেটার যে ভাব, পিয়নের যে ভাব, তার দিকে মনে হচ্ছে সে নিজেই কর্নেল, সে নিজেই সেনাবাহিনীর কর্নেল। এখন আসল সেনাবাহিনীর কর্নেল কলেজের ভিতর আইসা পড়ায়, হয়তো তার একটু ডেমোশন হয়েছে, সে ডেমোশন হয়ে হয়তো লেফটেন্যান্ট কর্নেল মেজর এই র্যাঙ্কে গেছে, মানে তার ভাবের দিক দিয়ে। কিন্তু তার ক্যাপ্টেনের দিকে তার ভাব এখনও এমন, তার ক্যাপ্টেনের মতো র্যাঙ্কে ঠেলে দেওয়া আদতে মুশকিল। ঠিক আছে, তো মিলিটারি প্রাদুর্ভাবের পর থেকে তাকে দেখে কলেজের সবাই তটস্থ, মানে ভীত সন্ত্রস্ত। এপ্রিলের শুরু থেকে সে বাংলা বলা ছেড়েছে। কবে থেকে বাংলা বলা ছেড়েছে? এপ্রিলের শুরু থেকে। কোনকালে দাদা না পরদাদার ভাইরার মামু না কে যেন দিল্লিওয়ালা কোন সাহেবের খাস খানসামা ছিল। খানসামা মানে কি? খানসামা মনে হয়েছে খাবার পরিবেশন করা বৃত্ত, খাস খানসামা ছিল। সেই সুবাদে এখন দিন রাত উর্দু বলে, অর্থাৎ বেটার দাদা না পরদাদার কোন ভাইরার মামু দিল্লিওয়ালা এক সাহেবের ওই খাবার সার্ভ করতো, সুজা বাংলায় খাবার সার্ভ করতো। ওই বেটা মনে হয় উর্দু জানে, ওই বেটার থেকে ইসাক মিয়া শিখছে। তো যেতেই হবে। অসময়ের বৃষ্টিতে ভিজে তোমার হাঁপানির টানটা, আবার বউয়ের এসব সোহাগের কথা শুনলে কি আর চলবে? অর্থাৎ বউ তো সবসময় জামাইয়ের ভালোই বাসে, সোহাগই করে। সো এই সোহাগ থেকে বলতেছে যে যেতেই হবে। অসময়ের বৃষ্টিতে তোমার হাঁপানির টানটা, আবার তখন বউয়ের প্রতি ভর্ৎসনা করে বলতেছে যে বউয়ের এসব সোহাগের কথা শুনলে কি তার আর চলবে? বউ কি
কি প্রিন্সিপালের ধমকের ভাগ নেবে, এর উপর কলেজে আজকে কর্নেল এসেছে, কপালে আজ কি আছে আল্লাহই জানে। অর্থাৎ কি বইয়ের এসব সোহাগের কথা শুনলে চলবে না, আজকে তার কপালে দুর্গতি আছে, যেহেতু কপালে এই কলেজে কর্নেল সাহেব আসছে। এখন বলো এই স্লাইডটা যে বলাইলাম, এই স্লাইডটা বুঝছো কি বুঝছো না? সজল টিডার, আমরা তো রাজাকার মানে কি কি বুঝাইলে এরা? পোলাপান ক্লাস মনোযোগ দিয়ে করো, ক্লাস মনোযোগ দিয়ে করো। তুমি রাজা করো না, তুমি মুক্তিযোদ্ধাও না, তুমি এইচএসসি পরীক্ষার্থী। এইচএসসিতে ফেল করলে পরে বুঝবা, বা এইচএসসিতে খারাপ করলে পরে বুঝবা। তোমাদের এইচএসসির সিনিয়র ব্যাচ এত খারাপ করছে, এখন আর এরকম না যে পরীক্ষার আগের 1 মাস সেই পড়লাম, একটা সুন্দর A+ করে এসে বললাম, এন্ড পরবর্তীতে ক্যামেরার সামনে গিয়ে বললাম আই এম GPA 5। এইটা এখন আর হবে না, বুঝছো? এখন তোমাকে ভালো মতো পড়তে হবে, ভালো মতো পড়ে ভালো রেজাল্ট করতে হবে। যদি ভালো মতো না পারো, হিসাব খুবই ক্লিয়ার, ভালো মতো পড়লে তুমি প্লাস পাবা, ভালো মতো পড়লে ভালো রেজাল্ট করবা। আর যদি খারাপভাবে পড়ো তাহলে কপালে কি হবে এটা স্বয়ং উপরওয়ালা, স্বয়ং আল্লাহ মাবুদি জানে, ওইটা আর আমি বলতে পারবো না। ঠিক আছে? আচ্ছা, তো তো পরে কি লেখছে, ফায়ারিং স্কোয়াডে যদি দাঁড় করিয়েই দেয় তো কর্নেল সাহেবের হাতে পায়ে ধরে ঠিক কপালে গুলি করার হুকুম জারি করানো যায় না। আচ্ছা, এখানে ফায়ারিং স্কোয়াডটা কি? ফায়ারিং স্কোয়াড হচ্ছে মৃত্যুদণ্ড দেওয়ার একটা জায়গা, অর্থাৎ এমন একটা জায়গা যেখানে মানুষদেরকে দাঁড়া করানোর পর তাদেরকে পিছন দিক থেকে গুলি করে মেরে ফেলা হয়, অর্থাৎ মৃত্যুদণ্ড দেওয়া হয়। এরকম একটা জায়গাকে বলে ফায়ারিং স্কোয়াড। ঠিক আছে? কোনটা বুঝো নাই? রুদুশি তাবাসুম। আচ্ছা, রুদুশি তাবাসুম পড়ি সেকেন্ড 2 লাইন। সেকেন্ড 2 লাইন কি বুঝাবো বলো? বউ কি প্রিন্সিপালের ধমকের ভাগ নেবে, এর উপর কলেজে কর্নেল এসেছে, কপালে আজ কি হয়েছে। মানে এখানে যখন বউ তারে সোয়াগ করতেছে, বউ তাকে যখন ভালোবাসা দিয়ে বলতেছে যে যেতেই হবে, তখন এর এগেইনস্টে গিয়া বলছে যে বউয়ের এসব সোয়াগের কথা শুনলে তো চলবে না, কারণ এমনিতেই প্রিন্সিপাল তারা অনেক ধমক দেবে। অ্যান্ড সেকেন্ডলি তার কলেজে এখন কর্নেল আসছে, সো কপালে কি হবে এটা শুধুমাত্র উপরওয়ালাই জানে। সো এইরকম পরিস্থিতি তার বউয়ের সোহাগের কথা বা ভালোবাসার কথা শোনা যায় না, এইটাই মেনলি বুঝাইছে। ঠিক আছে? আই থিঙ্ক বুঝছো রুদুশি তাবাসসুম পড়ি, এইটাই বুঝাইছে এক্স্যাক্টলি। ভাইয়া পড়ানোর শেষে সিকিউ হ্যাক্স একটু দিয়ে দিয়ে এই গল্পের, প্যারা নাই। আচ্ছা, ফায়ারিং স্কোয়াড তো কি বললামই তো, প্রিন্সিপাল কি তার জন্য কর্নেলের কাছে এই তদবিরটুকু করবে না? পাকিস্তানের জন্য প্রিন্সিপাল দিন রাত দোয়া করছে। অর্থাৎ কি প্রিন্সিপাল সাহেব হচ্ছে খুব একদম পাকিস্তান ভক্ত মানুষ, একদম সাচ্চা পাকিস্তান। তো এই প্রিন্সিপাল মানে ফায়ারিং স্কোয়াডে তারে যেন একদম কপালে গুলি করা হয়, যাতে সে একদম মৃত্যু যন্ত্রণা এত না পায়া মরে, এই তদবিরটুকু করবে না? এইটা সে একটা প্রশ্ন করে গেছে। তো সময় নাই, অসময় নাই, আল্লাহর দরবারে কান্নাকাটি করে এবং সময় করে কলিগদের গালাগালিও করে। মানে কি প্রিন্সিপালের কাজ কি? সময় নেয় অসময় মহান আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করে এবং সময় করে কলিগদের গালাগালি করে। এটা হচ্ছে আমাদের শ্রদ্ধেয় প্রিন্সিপাল ডক্টর আফাজ আহমদের কাজ। এপ্রিল মাসের মাঝামাঝি প্রিন্সিপাল মিলিটারি বড় কর্তাদের কাছে সবিনয় নিবেদন করেছিল, পাকিস্তান যদি বাঁচাতে হয় তো সব স্কুল কলেজ থেকে শহীদ মিনার হটাও। কবে আবেদন করছিল? এপ্রিল মাসের মাঝামাঝি প্রিন্সিপাল মিলিটারি বড় কর্তাদের কাছে সবিনয় আবেদন করছিল যে পাকিস্তান যদি বাঁচাতে হয় সব স্কুল কলেজ থেকে শহীদ মিনার হটাও। এগুলো হলো পাকিস্তানের শরীরের কাঁটা, পাকিস্তানের পাক সাফ শরীরটাকে নিরূপ করতে হলে এসব কাঁটা উপড়াতে হবে। অর্থাৎ ডক্টর আফাজ আহমেদের মতো এগুলো কি ছিল? এগুলো ছিল পাকিস্তানের সাফ শরীরে একটা কাঁটা, এন্ড পাকিস্তানের সাফ শরীরকে নিরূপ করতে হলে এই কাঁটাগুলো উপড়াতে হবে। সো মিলিটারিও তার কথা ভালোভাবে নিছে, এন্ড ভালোভাবে নেওয়ার পরে দেখি কি করছে, তা মিলিটারি ডক্টর আফাজ আহমেদের পরামর্শ শুনেছে, গ্রামে গঞ্জে যেখানেই গেছে প্রথমেই কামান তাক করছে শহীদ মিনারের দিকে। দেশে একটা কলেজে শহীদ মিনার আর অক্ষত নাই।
মানে কি মিলিটারি আফাজ আহমেদের এই পরামর্শটার খুবই গুরুত্ব দিছে, অ্যান্ড দ্যাটস ওয়াই একটা কলেজের শহীদ মিনার তখন অক্ষত ছিল না 1971 সালে। তা প্রিন্সিপাল তাদের এত বড় একটা পরামর্শ দিল, আর সামান্য এক লেকচারারকে গুলি করার সময় শরীরে আলতু ফালতু জায়গা বাদ দিয়ে কপালটা টার্গেট করার অনুরোধ তার মানবে না? মানে এটা একটা প্রশ্ন হয়ে গেছে যে এই অনুরোধটা তার করা উচিত, এই অনুরোধটা তো মানা উচিত। আবার প্রিন্সিপালকে সে এত সার্ভিস দিচ্ছে, তার কলিগের তো বা সাবঅর্ডিনেটের জন্য এতটুকু করবে না? অর্থাৎ কি প্রিন্সিপালকে সাপোর্ট দিচ্ছে কে? আমাদের লেকচারার নুরুল হুদা অনেক সার্ভিস দিচ্ছে, এন্ড তার কলিগের যখন সে কলিগের বলছে তখন সে আবার তওবা করছে যে ভুল বলে ফেলছে। সাবঅর্ডিনেট মানে কি? সাবঅর্ডিনেট মানে হচ্ছে অধীনস্থ। অধীনস্থের জন্য এতটুকু করবে না? প্যান্টের ভেতরে পা গুলি দিতে সে শুনে রান্নাঘর থেকে বউ বলছে তাড়াতাড়ি চলে এসো। বৃষ্টি শুরু হওয়ার আগে মিরপুর ব্রিজের দিক থেকে গুলির আওয়াজ আসছিল। কখন কি হয়? অর্থাৎ যখন বাইরে যাওয়ার জন্য আমাদের নুরুল হুদা প্যান্ট পরছিল, তখন রান্নাঘর থেকে বউ বলল যে তাড়াতাড়ি চলে এসো, বৃষ্টির সময় বৃষ্টি শুরু হওয়ার আগে মিরপুরের ব্রিজ থেকে গুলি আসছিল, গুলি শব্দ আসছিল, অনেক কিছুই হইতে পারে এই টাইপে। এই স্লাইডটা বুঝছো কি বুঝো নাই? হ্যাপি খান, আমি যাই। কি হয়েছে তোমার? কই যাও তুমি? কে এটা? সাইফুন সাহাফার সুরাইয়া। আজকেও ক্লাসটা করবো না, অনেক দেরি হয়ে গেল, ক্লাসটা পরে করে নিবনি। এই যে আরেকটা জিনিস বলি, এই যে ক্লাসটা পরে করে নিবনি, এই যে এইরকম চিন্তা ভাবনা করাটা হইছে মানে কি বলবো সবচেয়ে বড় বোকামি। তুমি তোমার মানে ইনার মাইন্ডে বুঝাইতেছো যে না আমি তো ক্লাসটা পরে করে নিব, বাট তুমি ক্লাসটা পরে আদতে কবে করবা এটা আমি তোমার এই তোমার মুখটা নিয়ে সন্দিহান। আমার মনে হয় তুমি আর ক্লাসটা করবাই না। আচ্ছা যাই হোক, সো কেউ যদি ক্লাস পছন্দ না করে সো সে যাইতেই পারে, প্যারা নাই কোনো। কলা শেষ। আচ্ছা ক্লিয়ার না? ওকে, তো নেক্সট স্লাইডে চলে যাই। এসব কথা এখন বলার দরকারটা কি? রেডিও টেলিভিশনে হরদম বলছে সিচুয়েশন নর্মাল, পরিস্থিতি স্বাভাবিক, দুশ্মনকে সম্পূর্ণ কবজা করা গেছে, মিসক্রিয়েন্টরা সব খতম। অর্থাৎ কি যে গুলি টুলি আসতেছে এই সেগুলো বলে তো লাভ নাই, কারণ রেডিও টেলিভিশনে হরদম বলছে কি সিচুয়েশন নর্মাল, পরিস্থিতি একদম স্বাভাবিক, দেশে কোনো যুদ্ধ নাই, এন্ড মিসক্রিয়েন্ট সব খতম করে ফেলছে। তো প্রেসিডেন্ট দেশে গণতন্ত্র ফিরিয়ে দিতে বদ্ধপরিকর। কিছুদিন বাদে তার ভাষণ শোনা যায়, আওয়ার আলটিমেট এইম রিমেইনস দ্য সেম, দ্যাট ইজ টু হ্যান্ড ওভার দ্য পাওয়ার টু দ্য ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভস অফ দ্য পিপল। এর মানে কি? এর মানে হচ্ছে যে আমাদের আলটিমেট যে এম, আমাদের যে একমাত্র লক্ষ্য, আলটিমেট যে লক্ষ্য, এইটা একদম সেম, এটা একদম সেম। এটা কি আসলে? যে দ্যাট ইজ টু হ্যান্ড ওভার দ্য পাওয়ার টু দ্য ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভস অফ দ্য পিপল, যে জনগণের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করা। সবই তো নর্মাল হয়ে আসছে। বাঙালি ইস্ট পাকিস্তানি গভর্নর, মন্ত্রীরা ইস্ট পাকিস্তানি, সবই তো স্বাভাবিক। এখন বউ তার এসব বাজে কথা বলে কেন? আসমাকে নিয়ে আর পারা যায় না, মানে এটা একটা বউয়ের প্রতি ভর্ৎসনা করতেছে যে বউ এইসব কথা বলে কেন। क्या बोल से तबस्सुम सिमू पूरा स्लाइड समझ गया। इसके रिप्लाई में एमएच नाजिम हमारी बोल रहा है, उर्दू बहुत अच्छा बोलते हो। हाँ भाई साहब, आप उर्दू और हिंदी बहुत अच्छा बोलते हो, ये हमारा भी समझ है, पर हम ये है यहाँ पर ये क्लास कर रहा है, आप हमारा क्लास में नज़र दीजिए, ठीक है? आपको कोई रिप्लाई देने का कोई ज़रूरत नहीं है, आप हमारा क्लास में मनोযোগ दीजिए। এখন দেখো কি লিখছে, সবই তো নর্মাল হয়ে আসছে বাঙালি। আচ্ছা এটা তো বলছি, তো এখানে একটা ভর্ৎসনা করছে তার বউয়ের প্রতি যে আসমাকে নিয়ে আর পারা যায় না। এই বৃষ্টিতে শুধু ছাতায় কুলাবে না গো, বউয়ের আরেক দফা সুয়াগ শোনা গেল, তুমি বরং মিন্টু রেইনকোটটা নিয়ে যাও। মানে বউ এখানে তারে আবার ভালোবাসা বলতেছে যে না এই বৃষ্টিতে ছাতায় কুলাবে না, তুমি মিন্টু রেইনকোটটা নিয়ে যাও। এখানে মিন্টু হচ্ছে ইন্টারেস্টিং ক্যারেক্টার এই গল্পের। এই মিন্টুটা হচ্ছে আমাদের আসমার মানে নুরুল হুদার বউ আসমার ভাই, সোজা কথা হচ্ছে নুরুল হুদার শালা, ঠিক আছে? নুরুল হুদার শালা।
আবার মিন্টু বউয়ের এই ভাইটার জন্যই তাকে এক্সট্রা তটস্থ থাকতে হয়। তটস্থ মানে কি? তটস্থ মানে হচ্ছে ভীত সন্ত্রস্ত, ভীত সন্ত্রস্ত। ভাইয়া এই গল্পে কয়জন কথা বলছে, মানে কি বুঝাইতে চেয়েছিল বুঝিনি। কয়জন কথা বলছে মানে কি, কয়টা চরিত্র? আচ্ছা এটা আমার একটু ক্লিয়ারলি বলো। চরিত্র তো অনেকগুলো আছে, আর আমি যেগুলা বলতেছি চরিত্র, মানে আমি কিন্তু বলে দিতেছি, এক একটা নাম আসতেছে, আমি বলতেছি যে এইটা হচ্ছে গল্পের এই চরিত্র, এইটা হচ্ছে গল্পের এই চরিত্র। একটু ক্লাসটা মনোযোগ দিয়ে দেখো, তাহলে আই থিঙ্ক বুঝতে পারবা। ঠিক আছে? আচ্ছা, তো বাড়ি থেকে, হ্যাঁ হ্যাঁ, তার মগবাজারে 2 কামরার ফ্ল্যাট থেকেই তো মিন্টু চলে গেল জুন মাসে, জুনের 23 তারিখে। কবে চলে গেছে? জুনের 23 তারিখে চলে গেছে মগবাজারে 2 কামরার ফ্ল্যাট থেকে। তো জুলাইয়ের 1 তারিখে সে বাড়ি শিফট করলো। বলা যায় না, এখানে যদি কেউ কিছু আজ করে থাকে, আজ মানে কি? আজ মানে হচ্ছে সন্দেহ, আজ করে থাকে। ও চলে যাবার 3 দিন পরেই পাশের ফ্ল্যাটের গুলগার মুখের মহিলা তার বউকে জিজ্ঞেস করলো, ভাবি আপনার ভাইকে দেখছি না। এই যে গুলগার, এই যে পাশের বাসার মহিলারাই সবসময় ঝামেলাটা করে। এন্ড এই গল্পের মধ্যে এই পাশের বাসার এক মহিলা ঝামেলা করছে। ওই মহিলা বলে তার বউরে, আপনার ভাইকে দেখছি না। ব্যাস এই শুনেই সে বাড়ি বদলাবার জন্য লেগে গেল হন্যে হয়ে। মিলিটারি লাগার পর থেকে এই নিয়ে 4 বার বাড়ি পাল্টানো হলো। কয়বার বাড়ি পাল্টানো হয়েছে? 4 বার, 4টা বার বাড়ি পাল্টানো হয়েছে। এখন বুঝো, এই স্লাইড যে এতক্ষণ বুঝাইলাম, তোমার সাথ এত আলাপ টালাপ করলাম, এখন এটা বুঝছো কিনা এই স্লাইডটা বলো। নুমকি চৌধুরী, সিন্ডার ইলা, আমি হিন্দি উর্দু কিছুই বুঝি না, শুধু বাংলা ইংরেজি বুঝি। এই যে একটা ভালো মেয়ে। রুমকি চৌধুরী, এরকম বউ ঘরে ঘরে, আয় রে, এরকম বউ ঘরে ঘরে দরকার ছেলেদের, এইগুলা কমেন্ট না। আরেকটা লেখছি কি, সাথে প্যারাদের জন্য মিন্টুর মতো ব্রাদার ইন ল ফ্রিতে পাবেন। নাথিং টু সে। জিজ্ঞেস করতে বলছি যে ক্লাস বুঝছো কি বুঝো নাই, তোমরা এনে নিজেদের মতো গল্প করতে এসো। মানে আমি যখন তোমাদের পড়াই, মনে হইতেছে না যে আমি তোমাদের একটা অনলাইন বেচে পড়াইতেছি। মনে হইতেছে এই যে ক্লাস হয় না স্কুলের ক্লাসে যেমন স্যার পড়াইতো, একজন আরেকজনের সাথে সুখ দুঃখের আলাপ, কত কি করছে না করছে সব আলাপ করতো, তোমরা এই কমেন্ট বক্সে এই আলাপ শুরু করছো। আশা খানম ভাই একটু সামারি করে দিন অবশ্যই। তাপস চন্দ্র, আমার কাছে কেন লিঙ্ক বা ক্লাস আসে না, এখন আসলো। এটা এখন আমি কি বলবো ভাই, এটা তো জাকারবার্গের কাছে আমি একটা মেইল করবো না, দাদা আইসা পরে লিঙ্ক বা কমেন্ট। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছো তো। নেক্সট স্লাইডে যাই। এখানে আসার পর নিচের তলায় ভদ্রলোক একদিন বলছিল, আমার ভাইটাকে আর ঢাকায় রাখলাম না, যে গোলমাল বাড়ি পাঠিয়ে দিলাম। শুনে বুকটা তার ডিপ ডিপ করছিল। এবার যদি তার শালার প্রসঙ্গ তুলে, অর্থাৎ ওইখানে যে ভদ্রলোক ছিল একজন, ওই ভদ্রলোক বলল যে আমার ভাইকে আর ঢাকা রাখলাম না, যেহেতু এখানে গোলমাল চলছে বা গন্ডগোল চলছে, মানে যুদ্ধ চলছে। সো এইটা শুনে তার ডিপ ডিপ করছিল বুক, যে এইবার তার শালার প্রসঙ্গ অর্থাৎ মিন্টুর প্রসঙ্গ তোলে কি না। নিরাপত্তার জন্যই সে এখানে এসেছে, কলেজ থেকে দূরে, আত্মীয় স্বজন থেকে দূরে, শহর থেকেও দূরেই বলা যায়। ভেবেছিল নতুন এলাকা, পূব দিকে জানলা ধরে দাঁড়ালে চোখে পড়ে বিল আর ধান ক্ষেত। তা কি বিপদ, এদিকে নাকি নৌকা করে চলে আসে স্ট্যান্ড গানওয়ালা ছুকরার দল। কি চলে আসে? নৌকা করে স্ট্যান্ড গানওয়ালা ছুকরার দল আসে। এখন প্লিজ এই ছুকরার দলের তোমরা মুক্তিযোদ্ধাও ভাইব না, মুক্তিযোদ্ধা তো ভাববাই, রাজাকারও ভাইব না বা সন্ত্রাসীও ভাইব না। এই স্ট্যান্ড গানওয়ালা ছুকরার দলেরা হয়েছে মুক্তিযোদ্ধা। এদিককার মানুষ চোখে খালি নৌকা দেখে, নৌকা ভরা অস্ত্র। এর উপর বউ যদি মিন্টুর কথা তুলে, তো অস্ত্র ঢুকে পড়ে তার ঘরের মধ্যেখানে। অর্থাৎ কি, এমনি এই এলাকার মানুষ খালি চোখে নৌকা দেখে, তার ওই নৌকার ভিতর থেকে অস্ত্র। অর্থাৎ এই এলাকার ভিতরে থাকেও যদি মিন্টুর বউ না সরি নুরুল হুদার বউ বারবার মিন্টুর কথা তুলে, এর মানে কি, যে ঘরের অস্ত্র, এই অস্ত্রটা কিন্তু ঘরের মধ্যেখানে আসে। আচ্ছা মিন্টু সম্বন্ধে একটু বলি। মিন্টু কিন্তু একজন মুক্তিযোদ্ধা। সে বাড়ি ছেড়ে চলে গেছে, যুদ্ধের বর্ডার পার হয়ে ট্রেনিংয়ে গেছে, এন্ড পরবর্তীতে দেশে আইসা মিলিটারি যুদ্ধ করছে। সো একজন মুক্তিযোদ্ধার কথা যখন এখানে তোলা হয়, তো অস্ত্র ঘরের মধ্যেখানেই ঢুকে পড়ে, এই কথাই নুরুল হুদা বলছে। মিন্টু যে কোথায় গেছে তা সেও জানে, তার বউও জানে। কিসিঞ্জার সাহেব বলেছে এসব হলো পাকিস্তানের ইন্টারনাল অ্যাফেয়ার। কে বলছে এটা? কিসিঞ্জার সাহেব বলছে। এই কিসিঞ্জার সাহেবের পুরো নাম কি? কিসিঞ্জার সাহেবের পুরো নাম হচ্ছে হেনরি কিসিঞ্জার। এ হচ্ছিল আমেরিকার একজন বড় তালেবর, এন্ড যে আমাদের বাংলাদেশ পাকিস্তান যুদ্ধে 1971 একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
রাখছে বলতে গেলে নেগেটিভ ভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ইন্টারনাল অ্যাফেয়ার মানে কি? অভ্যন্তরীণ বিষয়। ইন্টারনাল অ্যাফেয়ার মানে কি? অভ্যন্তরীণ বিষয়। মানুষ মেরে সাফ করে দেয়, বাড়িঘর গ্রাম বাজার হাট জ্বালিয়ে দিচ্ছে, কারো কোনো মাথা ব্যথা নেই, এসব বলে ইন্টারনাল অ্যাফেয়ার। মানে এক প্রকার ব্যঙ্গ করছে যে ইচ্ছা মতো মানুষ মারতেছে, বাড়িঘর ধ্বংস করতেছে, ডাজন্ট ম্যাটার, এই নিয়ে কারো কোনো মাথা ব্যথা নাই। এইটা হচ্ছে পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয় বা ইন্টারনাল অ্যাফেয়ার। না না, এই ধরনের ভাবনার ধারে কাছে গেছে তাও ঠিক নয়। নিচের ফ্ল্যাটে থাকে ওয়েল্ডিং ওয়ার্কশপের মালিক, তার শ্বশুর নিশ্চয়ই সর্দার গুছের রাজাকার। সপ্তাহে 2-3 দিন মেয়ের বাড়িতে রেফ্রিজারেটর, টেপ রেকর্ডার, দামি দামি সোফা সেট, ফ্যান, খাট, পালং সব চালান পাঠায়। অর্থাৎ কি এখানে কেমনে বুঝছে যে ওয়েল্ডিং ওয়ার্কশপের মালিক সর্দার গুছের রাজাকার? কারণ তখন রাজাকার আসলে কি করতো? রাজাকার আসলে মানুষের ঘর বাড়ি লুট করতো, ঘর বাড়ি লুট করে তার নিজের কাছে রাখতো, আইদার মেয়ের কাছে পাঠাইতো, ছেলের কাছে পাঠাইতো বা আত্মীয় স্বজনের কাছে পাঠাইতো। সো এই যে পাঠানোর একটা বিষয়, এইটা দেখে বুঝছে যে ওয়েল্ডিং ওয়ার্কশপের মালিক তার শ্বশুর সর্দার গুছের রাজাকার। কারণ সে সপ্তাহে 2-3 দিন মেয়ের বাড়িতে রেফ্রিজারেটর, টেপ রেকর্ডার, এগুলো দামি দামি জিনিস পাঠাইতো আর কি। এখন বলো এই স্লাইড বুঝছো কিনা? আশিকুর রহমান 27 বেজামি আলিফ উত্তেজিত। এই তোমরা এরকম এই পোলাটার এরকম করতেছো কেন? 27 বেজ কি হইছে বুঝলাম না। একজন লেখছে উত্তেজিত, আরেকবার লেখছে এখন জিলাপি বিতরণ করেন, এগুলা কি ভাই? কমেন্টে একটু ক্লাস করো না মন দিয়া। আচ্ছা, নাজনীন জাহান তানিশা ক্লিয়ার, সুমাইয়া জান্নাত জি ভাইয়া ক্লিয়ার। আমি দেখতেছি যারা ক্লাস করে তারা ক্লাস করতেছে, তারা নিয়মিত কমেন্ট করতেছে এন্ড বলতেছে যে এইটা বুঝছে বা এইটা বুঝে না, বা প্রশ্ন করতেছে যে আমি এই জিনিসটা বুঝি নাই। কিন্তু অনেকে জাস্ট খালি কথা বলতেছে উল্টাপাল্টা কথা বলে তো কোনো লাভ নাই ভাই। তুমি আমার এখানে কোর্স কিনছো কেন? তুমি আমার এখানে কোর্স কিনছো আমার এখান থেকে পড়ার জন্য। এখন তুমি যদি ভালো মতো নাই পড়ো তাহলে কি আলটিমেটলি কোনো লাভ আছে বলো? আলটিমেটলি তো কোনো লাভ নাই। সো আলটিমেট ভাবে যেটা লাভ হয় ওইটা ট্রাই করো না, ঠিক আছে? কথা বলো না, ওকে? এই তাপস চন্দ্র আলিফ ভাইয়ের কাছে জিজ্ঞেস করা লাগবে না, পড়ার নাম হচ্ছে রেইনকোট। পরের স্লাইডে যাই, দেখি তো ফিট করে কিনা। আসমা এগিয়ে এসে তার গায়ে রেইনকোট চড়িয়ে দিতে দিতে বলে, মিন্টু তো আমার অনেক লম্বা, তোমার গায়ে হবে তো? অর্থাৎ কি মিন্টু এখানে আসমা কি নিয়ে আসছে? এখানে আসমা নিয়ে আসছে তার রেইনকোট দিয়ে বলতেছে যে মিন্টু তো আসমার চেয়ে মানে আমার চেয়ে অনেক লম্বা, এটা তোমার গায়ে হবে কিনা। দেখো ফের মিন্টুর দৈর্ঘ্যের সঙ্গে তুলনা করে তার সঙ্গে। এই ভাইকে নিয়ে এরকম বাড়াবাড়ি করাটা কি আসমার ঠিক হচ্ছে? ভালোই হলো, তোমার গোড়ালি পর্যন্ত ঢাকা পড়েছে, পায়েও বৃষ্টি লাগবে না। অর্থাৎ বলতেছে এখানে যে ভালোই হয়েছে, তার গোড়ালি পর্যন্ত ঢাকা পড়ছে এন্ড এখানে পায়েও বৃষ্টি লাগার কোনো চান্সেস নাই। এখানেই আসমা শেষ নয়, রেইনকোটের সঙ্গেকার টুপি এনে চড়িয়ে দেয় তার মাথায়। আব্বু ছোট মামা হয়েছে, 2.5 বছরের মেয়ের সদ্য ঘুম ভাঙা, গলায় ভাঙা ভাঙা বুলি শুনে সে চমকে উঠে মিন্টুকে ঢুকে বললো অসুস্থ হাতে। এর মানে পিছে পিছে ঢুকছে মিলিটারি, তার মানে না, দরজার ছিটকিনি ওখিল সব বন্ধ। আচ্ছা এটি একটু বলি, তাকে কি মিন্টুর মতো দেখাচ্ছে? এটি একটু বলি যে সে যখন মিন্টু রেইনকোট পরছে তখন তাকে কিন্তু আসলে মিন্টুর মতোই লাগতেছিল, একজন মুক্তিযোদ্ধার মতো লাগতেছিল। সো এইটা দেখে তার যে 2-2.5 বছরের ছোট মেয়ে এ বলছে যে আব্বু ছোট মামা হয়েছে, মানে আব্বুকে মিন্টুর মতো দেখাচ্ছে। এই কথাগুলো বলার জন্য আসলে তিনি এই কথাগুলো বলছেন। এরপরে কি মিলিটারি আবার ভুল করে বসবে না তো? এর মধ্যে তার 5 বছরের ছেলেটা গম্ভীর চোখে তাকে পর্যবেক্ষণ করে রায় দিয়ে আব্বুকে ছোট মামার মতো দেখাচ্ছে। আব্বু তো তাহলে মুক্তিবাহিনী, তাই না? অর্থাৎ তার 5 বছরের ছোট ছেলেও এই বিষয়টা খেয়াল করছে এন্ড সে বলে যে আব্বুকে ছোট মামার মতো দেখাচ্ছে, আব্বু তাহলে মুক্তিবাহিনী। এ তো ভাবনার কথা। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজের নতুন রূপে সে ভেবাচেকা খায় না, খামাখা ভয় পাচ্ছে। বৃষ্টির দিনে রেইনকোট গায়ে দেওয়াটা অপরাধ হবে কেন? মিলিটারি কি আর বিবেচনা বোধ নাই? অর্থাৎ বৃষ্টির দিনে যে কেউ ছাতা আনতেই পারে, রেইনকোট আনতেই পারে, এটা তো অপরাধের কিছু না। মিলিটারি এইটুকু বিবেচনা বোধটা আছে, সেটা প্রশ্ন করছে আর কি। প্রিন্সিপাল ডক্টর আফাজ আহমদ ঠিকই বলে, শোনেন মিলিটারি যাদের ধরে মিছিমিছি ধরে না, সাবভার্সিভ অ্যাক্টিভিটিদের সঙ্গে তার সাম হাওয়ার আদার ইনভলভড। তা মানে এখানে কি বলছে আসলে প্রিন্সিপাল আফাত আহমেদ বলছে যে শুনেন যাদেরকে মিলিটারি ধরে তাদেরকে হুদাই ধরে না বা মিছিমিছি ধরে না। সাবভার্সিভ অ্যাক্টিভিটিস মানে যারা মিলিটারির বিরুদ্ধে যুদ্ধ করে বা এই স্বাধীনতা সংগ্রাম করতেছিল তাদের সাথে তারা সামহাও ওর আদার ইনভলভ মানে কি জড়িত। তা সে তো বাবু এসব থেকে শত হাত ধরে শালা তার বর্ডার ক্রস করলো, ফিরে এসে দেশের ভেতর দমাদম মিলিটারি মারে, এটা কি তার দোষ? মানে তার শালা অর্থাৎ মিন্টু বর্ডার ক্রস করে ট্রেনিং নিয়েছে, দেশে এসে দমাদম মিলিটারি মারতেছে, যুদ্ধ করতেছে, এটা তো আর তার দোষ না, তাই না?
আচ্ছা বলো এই স্লাইডটা ক্লিয়ার হয়েছে কিনা? আর তো ক্ষুধা লাগছে। মাত্র দেখলাম। বুঝছো? বলো স্লাইড বুঝছো কিনা? ওকে, তাতে আর দুলাভাইয়ের দুষ্টা কোথায়? এই যে মেয়েটার প্রত্যেকদিনই ঢাকা শহরের বাজার পুরায়, বস্তিতে আগুন লাগিয়ে টপাটপ মানুষ মানে মেয়েদের ধরে নিয়ে যায়, সে কখনো এসব নিয়ে একটু শব্দটি করেছে? করেনি। অর্থাৎ কি, যে এখানে তো আর নুরুল হুদার কোনো দোষ নাই। পাকিস্তান আর্মি যে এত অত্যাচার করে, এত নিপীড়ন করে, এত মানুষ মানে, এটা নিয়ে তো কখনো সে কোনো প্রতিবাদ করেনি, করে নাই। তো কলেজের দেওয়াল ঘেঁষে প্রিন্সিপালের কোয়ার্টারের পাশে মিলিটারি ক্যাম্প, ক্লাসটা সব বন্ধ, ছেলেরা কেউ আসে না, মাস্টারদের হাজিরা দিতে হয়, তাও বহু টিচার গা ঢাকা দিয়েছে সেই কবে থেকে, সে তো রুজ টাইমলি যায় মানে। তো মিলিটারি ক্যাম্প থাকার কারণে কোনো ক্লাসটা সব বন্ধ, অ্যান্ড ছেলেরাও কেউ আসে না ওই টাইমে, অ্যান্ড অনেক টিচারও ঘা টাকা দিছে। এরকম অবস্থায় প্রতিদিন যখন হাজিরা দিতে হয় সে কিন্তু ঠিক যায় কলেজে, অ্যান্ড ঠিক কলেজে গিয়ে ঠিক মতো হাজিরা দেয়। স্টাফ রুমে কলিগরা ফিস করে কোথায় কোন ব্রিজ উড়ে গেল, কোথায় 7 মিলিটারি লাশ পড়েছে ছেলেদের গুলিতে, এই কলেজের কোন কোন ছেলে ফ্রন্টে গেছে, কই সে তো এসব আলাপের মধ্যে কখনো থাকে না। অর্থাৎ সে যখন ওই যে কলিগরা যখন আলাপ করে যুদ্ধ নিয়ে বা পাকিস্তানের মেয়ে অত্যাচার নিয়ে এইসব নিয়ে, তো সে এইসব আলাপে কখনো থাকে না। এসব কথা শুরু হলেই আলগুছে সে চলে যায় প্রিন্সিপালের কামরায়। ডক্টর আফাজ আহমেদের খেসখেসে গলায় হিন্দুস্তান মিসক্রিয়েন্টদের আশু অবশ্যম্ভাবী পতন সম্বন্ধে নিশ্চিত ভবিষ্যৎবাণী শুনে। অর্থাৎ যখনই এই ধরনের আলাপ উঠে স্টাফ রুমে কলিগদের মাঝে, সে আফাজ আহমদের রুমে চলে যায় যিনি প্রিন্সিপাল, এবং আফাজ আহমদের খেসখেসে গলায় হিন্দুস্তান, হিন্দুস্তান মানে কি? হিন্দুস্তান মানে হচ্ছে ইন্ডিয়া। তখন একটা মানে ন্যারেটিভ তৈরি হয়েছিল যে এই বাংলাদেশের যে যুদ্ধ, এই যুদ্ধটা আসলে ইন্ডিয়া কর্তৃক পরিচালিত হচ্ছে, এন্ড ইন্ডিয়া পাকিস্তান ভাঙার জন্য এই যুদ্ধটা করছে। সো এটাকে তারা বলছে হিন্দুস্তান, এবং মিসক্রিয়েন্ট মানে হচ্ছে মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধাদের যে আশু এবং অবিসম্ভাবী মানে হচ্ছে যেটা হবেই পতন সম্বন্ধে তিনি নিশ্চিত ভবিষ্যৎবাণী দিতেন, মানে তিনি ভবিষ্যতের বাণীগুলা দিতেন, ভবিষ্যৎ নিয়ে বলতেন যে এরকম হবে। ওই ঘরে আজকাল সহজে কেউ ঘেঁষে না। উর্দুর প্রফেসর আকবর সাজিদকে মোসাম্মদ নাসিফ আক্তার, স্যার আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? একা একা কি খান? হায় রে, নজর দিও না। উর্দুর প্রফেসর আকবর সাজিদকে প্রিন্সিপাল আজকাল তোয়াজ করে। তোয়াজ মানে কি? তোয়াজ মানে হচ্ছে খাতির করে। কাকে খাতির করে? উর্দুর প্রফেসর আকবর সাজিদকে। একটু ইম্পর্টেন্ট, এটা কিন্তু আমাদের গল্পের আরেকটা ক্যারেক্টার। মিন্টুর ফেলে যাওয়া নাকি রেখে যাওয়া রেইনকোটে ঢোকার পর থেকে তার পা শিরশির করছে, আরেক মুহূর্ত দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। প্রিন্সিপাল তাকে দেখে পাঠিয়েছে সেই কখন। রাস্তায় একটা রিক্সা নেই। রিক্সা কি শব্দ? রিক্সা জাপানি শব্দ। এখন তোমাদের দরকার নাই, তাও বললাম, রিক্সা জাপানি শব্দ। রিক্সারও পড়ুয়া সে এখন করছে না। রেইনকোটের ভেতরে হাঁটতে বাস স্ট্যান্ডে যেতে তার কোনো অসুবিধা হবে না। রেইনকোটের উপর বৃষ্টি পড়ছে অবিরাম, কি মজা, তার গায়ে লাগে না একটি ফোঁটা। টুপির বারান্দা বেয়ে মানে টুপির গা বেয়ে পানি গড়িয়ে পড়লে সে কয়েক ফোঁটা চেখে দেখে, মানে স্বাদ নিয়ে দেখে। ঠিক পানছে স্বাদ নয়, মানে ঠিক পানির মতো স্বাদ নয়। টুপির তেজ কি পানিতেও লাগলো নাকি? অর্থাৎ সে ভাবছে যে এই যে টুপির যে তেজ, একজন মুক্তিযোদ্ধার টুপির ভিতর যে একজন তেজ থাকে, এই তেজটা পানিতেও লাগলো নাকি? তাকে কি মিলিটারির মতো দেখাচ্ছে? মানে তাকে কি একজন আর্মি বা কার্মির মতো লাগছে? পাঞ্জাব আর্টিলারি, তারপরে বালুচ রেজিমেন্ট, না কমান্ডো ফোর্স, নাকি প্যারামিলিটারি, না মিলিটারি পুলিশ? ওদের তো এক এক গোষ্ঠীর এক এক সুরত, এক এক নাম। এখানে দেখো কয়েকটা রেজিমেন্টের কথা বলছে, এগুলো ইম্পর্টেন্ট না, বাট একটু পরে রাখবা। পাঞ্জাব আর্টিলারি এগুলো ইম্পর্টেন্ট না, এগুলো থেকে আসে না কখনো, বাট একটু জায়গায় রাখলো আর কি। প্যারামিলিটারি, আচ্ছা, এদের তো একই গোষ্ঠীর। এখান থেকে প্রশ্ন আসতে পারে, খ নম্বরের প্রশ্ন এখান থেকে আসতে পারে। কেন এটা পড়তে বললাম আমি? যে ওদের তো এক এক গোষ্ঠীর এক এক নাম, এক এক সুরত। এটা তোমাদের অ্যাডমিশনও আসতে পারে রিটেনে,
আবার তোমার ইয়াতেও আসতে পারে, একাডেমিকও আসতে পারে খ নাম্বারের প্রশ্নে, যে ওদের তো এক এক গোষ্ঠীর এক এক নাম, এক এক সুরত, এটা মানে কি বুঝাইছে? মানে এটাই বুঝাইছে যে পাঞ্জাব আর্টিলারি, বালুচ রেজিমেন্ট, কমান্ডো ফোর্স, মিলিটারি পুলিশ, মানে প্যারামিলিটারি, এদের এক এক ধরনের পোশাক, এক এক ধরনের নাম, এক এক ধরনের কায়দা, মানে একটা ভিন্নতা আছে। সো এই ভিন্নতার কথাকে ইঙ্গিত করেই মূলত বোঝানো হয়েছে যে এদের এক এক গোষ্ঠীর এক এক স্রোত, এক এক নাম। আচ্ছা, টাইমলি কি? টাইমলি মানে হচ্ছে সময় মাফিক, টাইমলি মানে হচ্ছে সময় মাফিক। তার রেইনকোটে তাকে কি নতুন বাহিনীর লোক বলে মনে হচ্ছে? হোক, সে বেশ হনহন করে হাঁটে শেষ হেমন্তের বৃষ্টিতে। কোন সময় এটা বলার কথা বলা হয়েছে? শেষ হেমন্তের বৃষ্টিতে, বেশ শীত ভাব, কিন্তু রেইনকোটের ভেতর আহা কি সুন্দর ওম। ওম মানে কি? ওম মানে হচ্ছে এক ধরনের উষ্ণতা। মিন্টুটা এই রেইনকোটে রেখে গিয়ে কি ভালোই যে করেছে। বাস স্ট্যান্ডে পৌঁছে বাসের জন্য তাকে তাকাতে হয় উত্তরেই। মিলিটারি লরির লেজটাও দেখা যায় না, অর্থাৎ আজকে কোনো বৃষ্টির কারণে মিলিটারি লরির লেজ দেখা যাচ্ছে না। এখন বলো এই স্লাইডটা বুঝছো কি না? বলো একটু। প্রিন্সিপালের নাম কি? প্রিন্সিপালের নাম হচ্ছে ডক্টর আফাজ আহমদ। নাজিফা আক্তার, স্যার পড়াশোনা করতে করতে শেষ আমি। বাহ, এটা তো ভালো, একটা ভালো লোক পেলাম এতক্ষণে। পারভেজ ভাইয়া ক্লাস রুটিন কবে দিবেন? আজকেই দিয়ে দিব ইনশাল্লাহ। ওকে। আচ্ছা, রাইমা আফরুসিমি, কতজনের কথা এখানে উল্লেখ আছে পরীক্ষার মধ্যে? কোনো পরীক্ষার মধ্যে এমনি করে বলবে না যে কতজনের কথা এখানে উল্লেখ আছে। এই টাইপের প্রশ্ন কখনো হয় না। যে টাইপের প্রশ্ন হয়, আমি ওই টাইপের প্রশ্ন বলতেছি যে এই টাইপের প্রশ্ন হয়। এখানে অনেকগুলা ক্যারেক্টার আছে, অনেকগুলা ক্যারেক্টার আছে। এটা তোমার গুনে গুনে বলতে হবে না যে মানে এই কয়েকটা ক্যারেক্টার, এই 10টা ক্যারেক্টারই আছে। আমি বলতেছি যে এই যে যখন আমি বললাম যে উর্দুর প্রফেসর আকবর সাজি, আমি কিন্তু বলে নিছি যে এটা আমাদের গল্পের একটা ক্যারেক্টার। এই যে প্রিন্সিপাল ডক্টর আফাজ আহমদ, ইনি হচ্ছে আমাদের গল্পের একটা ক্যারেক্টার। প্রফেসর নুরুল হুদা আমাদের গল্পের একটা ক্যারেক্টার। আসমা আমাদের গল্পের একটা ক্যারেক্টার। তারপরে মিন্টু আমাদের গল্পের একটা ক্যারেক্টার। সামনে আরো কয়েকজনকে দেখবো, এই যে পিয়ন ইসাক মিয়া, উনি ছিল একজন ক্যারেক্টার। সো এরকম আমরা দেখবো, এইরকম ভাবে আসলে প্রশ্নটা হবে। এরকম ভাবে প্রশ্ন করা হবে না যে কয়জন ক্যারেক্টার, ঠিক আছে? এইভাবে প্রশ্ন করা হবে না কয়জন ক্যারেক্টার, বুঝছো নাকি? ভাইয়া গল্পটা বড়ই, আজকে কি শেষ করবেন? হ্যাঁ, আজকেই শেষ করব। আবার তার বাসেরও তো নামগন্ধ নাই। বাস স্ট্যান্ডের জনপ্রাণী বলতে সে একবারে একলা। রাস্তার পাশে পান, বিড়ি, সিগারেটের ছোট দোকানদার, তার ঝাপ একটুখানি তুলে দোকানদারে তাকিয়ে রয়েছে উত্তরেই। ওদিকে কোনো গোলমাল হয়েছে কিনা, অর্থাৎ কি দোকানদার উত্তরের দিকে তাকায় আছে, এন্ড সে ভাবছে যে এখানে কোনো গোলমাল হইতে পারে বা হইছে হয়তো। দোকানদার ছেলেটা একটু বাচাল টাইপের। কি টাইপের? বাচাল টাইপের। বাস স্ট্যান্ড থেকে দেখলেই ছোড়াটা বিড়বিড় করে, কাল শুনেন নাই মিরপুরে বিল দিয়া 2 নৌকা বুঝাই করে আইছিল, একটা জিপ উড়াইয়া দিছে, কমপক্ষে 5টা খানখানা খতম। বিবিসি কইছে রংপুর দিনাজপুরের হাফের বেশি জায়গা স্বাধীন। অর্থাৎ এই পোলাটারে দেখলেই, মানে এই যে বাস স্ট্যান্ডের যে বাচাল ছেলেটা, এই বাচাল ছেলেটা ওই নুরুল হুদারে দেখলেই বলে এই যে এইসব কথা, যে মিরপুরে বিল দিয়া 2 নৌকা বুঝাই করে আসছে, জিপ উড়াই দিছে, খানসেনা মারছে, এগুলো আর কি। এগুলা থেকে আসবে না প্রশ্ন, সমস্যা নাই। এর মধ্যেই ছিপছিপে বৃষ্টি, লাল চাপা তোলে, লাল রঙের স্টেট বাস আসে।
যাত্রী কম, বাসে যাত্রী কম, না না, কন্ডাক্টর মানে কি? কন্ডাক্টর মানে হচ্ছে হেল্পার, যারা বলে যে বাসে সিট নাই, বাসে সিট আছে, এইগুলা সবসময় যেমন খালি গাড়ি বলে চেঁচায়, সেরকম নয়। সত্যি সত্যি অর্ধেকের বেশি সিট খালি। সে বাসে উঠলে তার রেইনকোটের পানি পড়তে লাগলো বাসের ভিজে মাটিতে। কই পড়তে লাগলো? বাসের ভিজে মাটিতে। এই জন্য তার একটু খারাপ কথা, অন্তত টিটকারি শোনার কথা। অর্থাৎ তুমি কি দেখো যে তুমি একটা রেইনকোট পরে গেছো, রেইনকোট পরে তুমি একটা বাসে উঠলা, এন্ড তোমার রেইনকোটের পানিতে বাসের অর্ধেকটা ভিজে গেছে, তোমার মানুষ তোমার বলবে না, এই মিয়া আপনি রেইনকোট পরে উঠছেন কেন? একটা খারাপ বা টিটকারি কথা কিন্তু শোনায়, কিন্তু এইখানে তারা কেউ খারাপ বা টিটকারি কথা শোনায় নাই। তাহলে কি শোনাইছে? কিন্তু তাকে কেউ কিছু বলে না, ঠোঁটে তার একটু হাসি বিছানো থাকে। কেন বিছানো থাকে? কারণ তারা কেউ কোনো কথা শোনায় নাই। এই নীরব কিন্তু স্পষ্ট হাসির কারণ এই যে তার রেইনকোটের পানিতে বাসে সয়লাভ হয়ে গেলেও কেউ টু শব্দটা অবধি করে নাই। তার পোশাক কি সবাইকে ঘাবড়ে দিল নাকি? খালি রাস্তা পেয়ে বাস চলে খুব জোরে। অর্থাৎ সে মনে মনে ভাবলো যে তার যে পোশাক, তার পোশাক কি? রেইনকোট। এই রেইনকোটটা সবাইকে খুব ঘাবড়ে দিল নাকি? এইটা ভাইবা মানে একটু ভাবতেছিল, এন্ড পরবর্তীতে খালি রাস্তা পেয়ে তার বাস খুব জোরে জোরে চললো। এখন বলো এই স্লাইডটা বুঝছো কিনা? একটা বলে ভাইয়ের খাওয়া দেখে নাকি ক্ষুধা লাগছে। হায় রে, টিচার মানুষের খাওয়ারও স্বাধীনতা নেই। এমন স্বাধীনতা কি আমরা চেয়েছিলাম? নূর নাফিসা, প্রত্যেকটা গুরুত্বপূর্ণ শব্দ, প্রত্যেকটা গুরুত্বপূর্ণ জিনিস আমি বারবার বলতেছি বোর্ডে, বারবার বলতেছি যে এই লাইনটা থেকে প্রশ্ন আসে, এই লাইনটা ইম্পর্টেন্ট, একটু মনোযোগ দিয়ে দেখবা। ওকে ফাইন। কিন্তু তার আসনটি সে নির্বাচন করতে পারছে না। চলতে চলতে একবার এই সিট দেখে পছন্দ হয় না বলে ফের ওই সিটের দিকে যায়। এমন সময় পেছনের দিকে থেকে দুইজন যাত্রী উঠে পড়ে, তাড়াহুড়া করে রাখো রাখো বলতে বলতে ঝুঁকি নিয়ে তারা নেমে পড়ে। অর্থাৎ কি, তারা কেন নেমে পড়ে? ভয় পেয়ে নেমে পড়ে যে রাখো রাখো। এই যে সে যে রেইনকোট পরে উঠছিল, তারা হয়তো ভাবছে যে না, এ হয়তো মিলিটারি কেউ, এর জন্য ভয় পেয়ে তারা নেমে পড়ে। সে তাদের দিকে তাকায় এবং বুঝতে পারে এরা পালালো ঠিক তাকে দেখেই। লোক দুটো নিশ্চয়ই ক্রিমিনাল। কি লোক দুটো কি? সে ভাবতেছে লোক দুটো এসে নিশ্চয়ই ক্রিমিনাল, একটা চোর আর একটা পকেটমার, কিংবা দুটোই চোর অথবা দুটোই পকেটমার। নাম্বার মুহূর্তে দুটোর মধ্যে সর্দার টাইপেরটা তার দিকে পেছন ফিরে তাকালো। সেই চোখ ভরা ভয়, কেবল ভয়। জুৎসই সিট মানে পছন্দ মতো সিট, জুৎসই সিট বা পছন্দ মতো সিট বেছে নিয়ে সে ধপাস করে বসতেই ফোমে ফস করে আওয়াজ হয় এবং তাইতে ঘাড় ফিরিয়ে তাকায় সামনের সিটে বসা তিনজন যাত্রী। অর্থাৎ কি মানে, সে যখন বসলো একটা সিটে তখন ওইখান থেকে ফোন থেকে একটা ফস শব্দ হয়েছে। ফস শব্দ হওয়ার কারণে তার সামনে যে তিনজন যাত্রী বসা ছিল তারা পিছনের দিকে তাকাইছে তার দিকে। তাকানির পরে কি হয় দেখি, এদেরও সে ঠিক চোর অথবা পকেটমার বলে শনাক্ত করে ফেলে। অবশ্য ডাকাতও হতে পারে, কিংবা মিলিটারি কোনো বস্তিতে আগুন লাগিয়ে চলে এরা ছুটে সেখানে লুটপাট করতো, অথবা মিলিটারি কোথাও লুটপাট করলে এরা গিয়ে উচ্ছিষ্ট গোড়ায় তিনটেই পরে স্টপেজে নামার জন্য অনেক আগেই ধরফর করে উঠে দাঁড়ায় এবং বাস থামার সঙ্গে সঙ্গে নেমে পড়ে ঝটপট করে। এই তিনজনও এই নুরুল হুদারে দেখে ভয় পাইছে, অ্যান্ড দ্যাটস ওয়াই এরা নেমে পড়ছে। তিনটে ক্রিমিনালে একটাও তার দিকে আর ফিরে তাকায় না। তার মানে তাকে বেশ ভয় পেয়েছে বলেই তার সঙ্গে চুকাচুকি এড়াতে এদের এত কসরত। এখানে কসরত হবে, কসরত। যাক, মিন্টু রেইনকোটে তার কাজ হচ্ছে, ছুর ছেচোর পকেট মার সব কেটে পড়ছে। অর্থাৎ কি, মিন্টু যে রেইনকোটটা পড়ছে, এই রেইনকোটটা দেখে সবাই ভয় পাইছে, চোর ছেচোররা, এন্ড তারা কেটে পড়তেছে। ভালো মানুষেরা থাক। সে বেশ সৎসঙ্গে চলে যাবে একেবারে কলেজ পর্যন্ত। আসাদ গেট বাস স্টপে যে ঝিরঝির বৃষ্টিতে দাঁড়িয়ে অপেক্ষা করছিল বেশ কয়েকজন মানুষ। অর্থাৎ সে বলতেছে যে ভালো মানুষগুলা থাক, সেই ভালো মানুষদের সাথে যাইতে যাইতে কলেজে চলে যাবে। ঠিক আছে? রাইমা আফরুসিমি ভাই একটু বিরতি দেন।
আচ্ছা, আমি তোমাদের এত বড় ক্লাস নিতেছি, নন স্টপ কথা বলতেছি, আমার তো কোনো সমস্যা হইতেছে না। পড়াশোনার প্রেশারে জিনিস, পড়াশোনার প্রেশার তো নিতে হবে, তাই না? দুনিয়াতে যেই জিনিসটা প্রেশার, একটা কথা মনে রাখবা, দুনিয়াতে তোমার যেই কাজটা করতে সবচেয়ে বেশি প্যারা লাগে, সবচেয়ে বেশি খারাপ লাগে, ওই কাজটা করলেই তুমি সবচেয়ে বেশি ভালো থাকতে পারবা। অর্থাৎ যে পড়াশোনাটা, এই পড়াশোনাটা কিন্তু প্যারার জিনিস। পড়াশোনাটা তুমি যত বেশি করবা, তুমি দুনিয়াতে বা তোমার লাইফে তত বেশি তুমি ভালো থাকতে পারবা, তত বেশি ভালো করতে পারবা। সব থেকে এই যে তোমার যেই কাজটা, যে ফোনে রিলস দেখা বা তোমার এই যে কমেন্ট বক্সে এইগুলা স্প্যামিং করা, এগুলো কিন্তু খুব মজা লাগে। খুব মজা লাগে কেন? কারণ তোমার মাথার মধ্যে ডোপামিন আছে, এই ডোপামিন বলতেছে এই কাজটা কর, এই কাজটা হচ্ছে ইন্টারেস্টিং, এর জন্য এই কাজটা করতেছো। কিন্তু আদতে এই কাজটা করে কোনো লাভ নাই, এক পয়সা লাভও নাই, বুঝছো? সো নিজের বিরুদ্ধে যাওয়া শিখো। নিজের মাইন্ডের বিরুদ্ধে যখন যাইতে পারবা, ওই টাইমে তুমি ভালো করতে পারবা, আদারওয়াইজ করতে পারবা না। ভাইয়া গ্রুপে 1K মেম্বার আছে কিন্তু ক্লাস করে 70 জনের মতো, এটার জবাব আমি কেমনে দিব বলো? এটা জবাব আমি কেমনে দিব? আমি তো আসি 1K-র জন্যই। আমি যখন ক্লাসে আসি তখন আমি এক্সপেক্ট করে আসি যে আমার ক্লাসে 1K ক্লাস করবে, মানে 1000 জন মানুষ ক্লাস করবে, বাট থাকে 70 জন। এর চেয়ে বসো মানে ডিসঅ্যাপয়েন্টিং জিনিস তো একজন টিচারের জন্য আর কিছু হইতে পারে না। আই ডোন্ট নো যে এটা কার ফল্ট, তোমাদের ফল্ট না আমাদের ফল্ট না কিসের ফল্ট। আচ্ছা ঠিক আছে, আচ্ছা তাহলে ক্লাস আবার নেওয়া শুরু করি পরের স্লাইডে। ওকে, ছাতা হাতে কেউ কেউ নিজ ছাতার নিচে এবং ছাতা ছাড়া অনেকেই অন্যের ছাতার নিচে মাথার অন্তত খানিকটা পেতে দিয়ে বৃষ্টির ছাদ থেকে আত্মরক্ষা করতে করতে শরীরগুলো আঁকা বাঁকা করছিল। বাস থামালে সে দেখলো একে একে 9 জন প্যাসেঞ্জার বাসে উঠলো। কয়জন উঠছে একটু মনে রেখো, এটা মনে রাখতে বলছে, মানে পরীক্ষার মধ্যে আসবে এরকম না, বাট একটু মনে রেখো, এখানে একটা কনসেপ্ট আছে যে একে একে 9 জন প্যাসেঞ্জার বাসে উঠলো। সে বেশ কোটি কোটি সবাইকে দেখে, তো তার দিকে তাকে 9 জনের 3 জন, 9 জনের 3 জন আরে রাখো রাখো, এবং একজন রুখো রুখো, উর্দুতে বলে রুখো রুখো মানে রাখো, বলতে বলতে নেমে পড়লো ধরফর করে। শেষের জন বোধহয় একজন অর্ডিনারি চোর বা ছিচকে চোর হওয়ার সম্ভাবনাই বেশি। আর প্রথম 3টে কোথাও সুন্দরী মেয়ে মানুষ দেখলে মিলিটারিকে খবর দেয় বা মিলিটারির কাছ থেকে বন্দুক নিয়ে পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিয়ে মহল্লায় মহল্লায় ঘুরে আর সুন্দরী মেয়েদের ধরে এনে পৌঁছে দেয় মিলিটারি ক্যাম্পে। অর্থাৎ কয়জন পালাইছিল ওরে দেখা? 9 জনের মধ্যে 4 জনই ওরে দেখে পালাই গেছিল। 3 জন বলছে আরে রাখো রাখো, আর আরেকজন বলছে রুখো রুখো। ঠিক আছে, ওকে, এগুলো হলো রাজাকার। ফের নতুন করে অপরাধী মুক্ত বাসে যেতে এখন ভালো লাগছে। জানালার বাইরে বৃষ্টির আশ উঠছে, ঠান্ডা হাওয়ায় গাছপালা, লোকজন, দোকানপাট ও বাড়িঘরের ট্রান্সপারেন্ট আবরণ দেখে তার এক্সট্রা ভালো লাগে। সমস্ত ভালো লাগাটা চির খায় বাস হঠাৎ করে ব্রেক কষলো। অর্থাৎ যখন বাস হঠাৎ করে ব্রেক কষলো, তার সমস্ত ভালো লাগাটা একটা চির খেলো। ঠিক আছে, ওকে। তখন তাকে তাকাতে হয় বায়ে, চোখে পড়ে নির্মীয়মান মসজিদের ছাদের দিকে। কি ছাদের দিকে? নির্মীয়মান মসজিদ, মানে যেটা নির্মাণ হচ্ছে। দরজা থেকে ঠান্ডা হাওয়া এসে লাগে তার মুখে এবং নাকের ভিতর দিয়ে সেই হাওয়া ঢুকে পড়ে, সেখানে ধাক্কা লাগে। ক্রাকডাউনের রাত কেটে বুড়ো হলে মিলিটারি গুলিতে এই মসজিদের ছাদ থেকে পড়ে গিয়েছিল মুয়াজ্জিন সাহেব। এবং ক্রাকডাউনের রাতটা কি? ক্রাকডাউনের রাতটা হচ্ছে 25শে মার্চের রাত। 25শে মার্চের রাত, যেই সময় পাকিস্তানের মিলিটারি বাঙালির উপর অতর্কিতভাবে হামলা করে নিরীহ বাঙালিদের হত্যা করে ফার্স্ট। তো এই মসজিদের ছাদ থেকে পড়ে গিয়েছিল মুয়াজ্জিন সাহেব। ঠান্ডা হওয়ার ধাক্কা, রেইনকোটের টাপে এতটাই গরম হয়ে উঠেছে মনে হয় ভিতরে বুঝি আগুন ধরে গেল। অর্থাৎ কি?
মসজিদের উল্টো দিকের বাড়িতে 3 তলায় থাকতো তখন তারা। রাতভর ট্যাঙ্কের হুঙ্কার, মেশিন গান আর স্ট্যান্ড গানের ঘেউ ঘেউ আর মানুষের কাটারিতে তাদের কারো ঘুম হয়নি সেই রাতে। অর্থাৎ এটা স্বাভাবিক যে যখন দেখতেছে তার আশেপাশে মানুষকে হত্যা করা হইতেছে, এত ধ্বংসলীলা চলছে, তখন কিন্তু কারো আসলে ঘুম হয় না। তো ছেলে মেয়ের মায়ের সঙ্গে সে শুয়েছিল খাটের নিচে। ভোরবেলা মিলিটারি মানুষ মারা একটু বিরতি দিলে ছেলেমেয়েরা ঘুমিয়ে পড়ে এবং বন্ধ জানালার পর্দা একটু তুলে সে রাস্তা দেখাতে থাকে। রাস্তার উপরে মসজিদের ছাদে মুয়াজ্জিন সাহেব দাঁড়িয়েছিল আজান দিতে। সাধারণত জুমার নামাজটা সে নিয়মিত পড়ে, তবে সেই ভোরে আজান শুনতে ইচ্ছা করছিল খুব। অর্থাৎ কি, যে দেখো নুরুল হুদা যে খুব নামাজি, এই ব্যাপারটা কিন্তু এরকম না। নুরুল হুদা নিয়মিত জুমার নামাজটা অর্থাৎ শুক্রবারের নামাজটা পড়ে, বাট ওই দিন এত ধ্বংসযজ্ঞের পর, এত মানুষের রক্ত দেখার পর তার মনে হয়েছিল মানে তার আজান শুনতে খুব ইচ্ছা করছিল। ঠিক আছে, এই স্লাইডটা বুঝছো কিনা বলো? হায় রে, কি কমেন্ট করো এগুলা, তোমরা কি কমেন্ট করো? এটা কে লেখছে? পাবনাতে কি কে কে আছেন? কে লেখছে এটা? সজল টিডার। সজল ভাই, ভাই আপনি কি না পড়তে আসছেন না পাবনার লোক খুঁজতে আসছেন বলেন তো? পাবনার লোক খুঁজতে আসছেন না পড়তে আসছেন? যদি পড়তে আসেন তাহলে আগে পড়েন, পড়া শেষ করে পাবনার লোক কেন, পুরা বাংলাদেশের কোন জেলার, কোন ডিস্ট্রিক্টের, কোন উপজেলার, কোন ইউনিয়নের, কোন গ্রামের কত মানুষ আছে সব আপনি খুঁজেন, বাট আগে তো পড়া লাগবে নাকি? না পড়লে তাহলে তো হইল না। ঠিক আছে, খুঁজেন, আমি না খুঁজতে না করতেছি না, অবশ্যই খুঁজবেন, নিজ জেলার লোকের সাথে পরিচিত হওয়া ভালো, বাট পড়াশোনার ক্ষতি না করে এখন পড়াশোনা মনোযোগ দেন। আই থিঙ্ক বুঝছো সবাই? ঠিক আছে, ওকে। আপনি কলেজ লাইফে কত ঘন্টা পড়াশোনা করছেন? আচ্ছা, কলেজ লাইফে কত ঘন্টা পড়াশোনা করছি কলেজ লাইফে মানে একদম আহামরি যে খুব বেশি পড়ছি ব্যাপারটা এরকম না, খুব কম পড়ছি এরকমও না, এটা লিমিটেড 3-4 ঘন্টা তো পড়ছি। 3-4 ঘন্টা মানে নিয়মিত। তোমরা তো কিরকম যে একদিন বইয়ের সাথে বসলে পরে 10 দিন বইয়ের সাথে নাই, ব্যাপারটা এরকম না, নিয়মিত। একটা মানুষ যদি নিয়মিত 3-4 ঘন্টা, 4-5 ঘন্টা, 6-7 ঘন্টা করে পড়ে, এনাফ কলেজ লাইফে। আমার কাছে মনে হয়েছে এনাফ। মানে এখন এক একজনের ক্যাপাবিলিটি হয়েছে এক এক রকম। একজন 1 ঘন্টার মধ্যেও শেষ করে ফেলতে পারে, আরেকজন 10 ঘন্টার মধ্যেও শেষ করতে পারে না। সো এখন তোমার ক্যাপাবিলিটি বুঝে তোমার পড়তে হবে। ওকে, মুয়াজ্জিনের আজান দেওয়াটাও সম্পূর্ণ দেখবে বলে সে জানলার ধার থেকে সরে না। সারা এলাকায় ইলেকট্রিসিটি নষ্ট, মসজিদের মাইক্রোফোন অকেজো। মুয়াজ্জিন সাহেব গমগমে গলার যতটা বারে জোর দিয়ে বলে উঠলো, আল্লাহু আকবার। দ্বিতীয়বার আল্লাহর মহত্ব ঘোষণা করার সুযোগ তার আর মেলেনি। এর আগেই সম্পূর্ণ অন্যরকম ধ্বনি করে লোকটা পড়ে যায় রাস্তার উপর। অর্থাৎ কি, মানে যে মুয়াজ্জিনের যে আজান সে সম্পূর্ণটা দেখবে বলে রাস্তার ধারে বসেছিল, কিন্তু যখনই মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবার বলে একবার ডাক দিল, একবার আজান দিল, এন্ড পরবর্তীতে সে যখন দ্বিতীয়বার আল্লাহর মহত্ব ঘোষণা করতে গেল, তার আগেই পাকিস্তান আর্মি তাকে গুলি করে কি করলো? পাকিস্তান আর্মি তাকে, আমার তো 7 ঘন্টা পড়তে হয় মোহাম্মদ নাজিব আখতার, তাহলে ভালো তো, এটা তো ভালো। সাথী কুণ্ড, আপনার এইচএসসি রেজাল্ট কত? এটা কোনো কথা? আমার এইচএসসি রেজাল্ট জিপিএ 5, বুঝছো? জিপিএ 5। তোমাদের ভাইয়া সবগুলাতেই পিএসসি, জেএসসি, এসএসসি, এইচএসসি কোনোটাতেই 5 ছাড়া নাই, সবগুলাতেই জিপিএ 5, বুঝছো? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, পোলাবান পড়াশোনা করো। ভাইয়ার জিপিএ 5 কত বা জিপিএ কত এইটা নিয়ে যায় না, কোনো লাভ নাই। এটা কে জিজ্ঞেস করছে? সাথী কুণ্ড, আপনার এইচএসসি রেজাল্ট কত? এই রেজাল্ট বানান ভুল। ওকে,
তো সেদিন সকালে বৃষ্টি ছিল না, আজ বৃষ্টি সকালে মিলিটারি কি ওই একই দৃশ্যের ওই দৃশ্যের পুনর্ঘটনার পায়তারা করছে? এখন তো কোনো নামাজের ওয়াক্ত নেই, তবে আজান দেওয়ার মাঝে আজান দেওয়া হবে কি করে? অর্থাৎ বলতেছে যে ওই দিন সকালে কিন্তু বৃষ্টি ছিল না, এখন আজকেও কি তারা ঠিক একই রকমের প্ল্যান করতেছে না? অর্থাৎ মিলিটারি একইভাবে ওই রকম একটা দৃশ্য মানে মৃত্যুর দৃশ্য পায়তারা করতেছে কিনা পুনর্ঘটনায়? এখন তো কোনো নামাজের ওয়াক্ত নেই, তবে আজান দেওয়া হবে কি করে? এরা বোধহয় কোনো সময়কেই নামাজের ওয়াক্ত ঘোষণা করে নতুন হুকুম জারি করেছে। অর্থাৎ কি এরা যে কোনো সময়কেই নামাজের ওয়াক্ত করে নতুন হুকুম জারি করেছে। মিলিটারি এখন যাবতীয় গাড়ি থামাচ্ছে, কি থামাচ্ছে? যাবতীয় গাড়ি থামাচ্ছে, গাড়ির প্যাসেঞ্জারদের নামিয়ে দাঁড় করিয়ে রাস্তার ধারে আর একদল মিলিটারি স্ট্যান্ডম্যান তাক করিয়ে রেখেছে এই মানুষের শাড়ির উপর। অন্য একটি দল ফের এইসব লোকের জামা কাপড় ও শরীরের গোপন জায়গাগুলো তল্লাশি করে। কি করে? তল্লাশি করে। মিলিটারি যাদের পছন্দ হয়েছে তাদের ঠেলে দিচ্ছে পেছনে দাঁড়ানো একটা লরির দিকে। তাদের বাসটিতে এসে উঠলো লম্বা ও খুব ফর্সা এক মিলিটারি। বুকের টিপ 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 শব্দ এই নীরবতার সুযোগে বাড়ে। টিপ টিপ মানে হচ্ছে হার্টবিটের শব্দ। টিপ টিপ এই নীরবতার সুযোগে বাড়ে এবং এটা তার মাঝে মাঝে দ্রাম গ্রাম করে। বারান্দাওয়ালা টুপির নিচে শব্দের ঘষায় ঘষায় আগুন জ্বলে। এইটা থেকে রিটেনের প্রশ্ন আসতে পারে, তোমাদের অ্যাডমিশনের প্রশ্ন আসতে পারে, অ্যান্ড অ্যাডমিশনের প্রশ্ন আসছেও, অ্যান্ড একাডেমিকেও খ নম্বরের প্রশ্ন আসতে পারে। বারান্দাওয়ালা টুপির নিচে শব্দের ঘষায় ঘষায় আগুন জ্বলে। কেন জ্বলে? মানে নুরুল হুদা কার রেইনকোট পড়ছে? নুরুল হুদা পড়ছে মিন্টু রেইনকোট। মিন্টু আসলে কে? মিন্টু আসলে মুক্তিযোদ্ধা। তো একজন মুক্তিযোদ্ধা রেইনকোট পরার পরে সে যখন একজন পাকিস্তানিকে দেখছে, পাকিস্তানি সৈন্যকে দেখছে, তখন কিন্তু তার যেই রেইনকোটের ভেতর মনে হচ্ছে একটা আগুন জ্বলছে। তার টুপির যে রেইনকোটে, এই রেইনকোটে আগুন জ্বলছে। এই জিনিসটারই মূলত এখানে বলছে যে বারান্দাওয়ালা টুপির নিচে শব্দের ঘষায় ঘষায় আগুন জ্বলে, আর তার হলকা বেরোয় চোখ দিয়ে। তবু একটু নড়ে বসলে মাথার এবং বুকের ধ্বনি নিয়ন্ত্রণে আসে এবং এসবকে পরোয়া না করে সে সরাসরি তাকালো মিলিটারির মুখের দিকে। মিলিটারি চোখ ছুচালো হয়ে আসে এবং ছুচালো চোখের মণি কাটার মতো বিঁধে যায় তার মুখে। সেও তার চোখের ভূতা কিন্তু গরম চাউনিটাকে স্থির করে আলগোছে বিছিয়ে দেয় মিলিটারি খাড়া নাকে। ছুচালো চোখে, গুফের নিচে, নাক, গুফ ও চোখের আশেপাশের নিচের লালচে চামড়ায়। অ্যান্ড কি হয়? এতে কাজ হয়। এতে কি হয়? এতে কাজ হয়। বলো এই স্লাইডটা বুঝছো কিনা? কে লেখছে আমরা কি জিপিএ 5 পাবো? সোহানা ইসলাম না, তাবাসসুম শিমু দেখছো সবাই ভাইয়া বলছে। আচ্ছা ঠিক আছে, আরেকটা কথা বলি, ভাইয়া কোন ওই রাত দিন 24 ঘন্টা পড়ে না অ্যাডমিশন টাইম ছাড়া। অ্যাডমিশন টাইম ছাড়া কোন ওই রাত দিন 24 ঘন্টা পড়ে না, কিন্তু ভাইয়া একটা কাজ করছে, ভাইয়া নিয়মিত পড়ছে। বুঝছো? ভাইয়া নিয়মিত পড়ছে। তো নিয়মিত পড়ার যে কি ফজিলত এটা তোমরা এখন বুঝবা না। আরেকজন বলছে যে আমরা কি জিপিএ 5 পাবো কিনা। দেখো আমি তোমার ক্লাসে বললাম যে হ্যাঁ তুমি জিপিএ 5, ইউ আর জিপিএ 5, আই এম শিওর, বাট আলটিমেটলি কিন্তু এই কথার কোনো দাম নাই। তুমি জিপিএ 5 পাবা কি পাবা না, ইট উইল অ্যাবসলিউটলি ডিপেন্ড অন ইউর হার্ড ওয়ার্ক, অন ইউর স্টাডি। তুমি যদি পড়াশোনা ভালো করে করো, তুমি যদি এফোর্ট দেও পড়াশোনায়, তোমার যদি সিলেবাস সব ক্লিয়ার থাকে, তাহলে তুমি পাবা না কেন? পাবা না কেন? সরকারের কি তোমার সাথে কোনো দোষ আছে? সরকার কি তোমার বলে রাখছে যে তুই যেমনে পরীক্ষা দে, তুই মনে করো সবচেয়ে ভালো পরীক্ষা দিলেও তোর আমি জিপিএ 5 পাবো না? সরকার কি তোমার এরকম বলে রাখছে? সরকার তো এরকম বলে নাই। যারা ভালো করবে তারা পাবে, যারা ভালো করবে না তারা পাবে না। দ্য হার্শ ট্রুথ। তুমি এটা মেনে নাও, তুমি ভালো করে পড়ো, ভালো করে পরীক্ষা দাও, তাইলেই বাবা, শেষ। আর তো কিছু এনে বলার নাই। কমেন্ট আসে না, কিচ্ছু আসে না। আচ্ছা, যেহেতু কমেন্ট আসতেছে না মানে আই থিঙ্ক বুঝতে পারছো, ফাইন, ওকে। মিলিটারির চোখা চোখ সরে যায় তার মুখ থেকে। কি চোখ? মিলিটারির চোখা চোখ সরে যায় তার মুখ থেকে, নেমে পড়ে তার রেইনকোটের উপর। কই নামে? তার রেইনকোটের উপর নামে। মনে হয় রেইনকোটের পানির ফুটাগুলো লোকটা গুনে গুনে দেখছে। কিভাবে দেখছে? গুনে গুনে দেখছে। ভেতরের তাপে এইসব পানির ফুটা দেখে মিলিটারি এত থ মেরে যাবার কারণ কি হলো? লোকটা কি এগুলোতে রক্তের চিহ্ন দেখে? অর্থাৎ মিলিটারি যখন তাকে দেখে থ মেরে যায়, তখন সে ভাবে যে এই পানির ফুটা দেখে থ মারার তো কিছু হয় নাই। সে কি মানে এইগুলা কি রক্তের চিহ্ন দেখে? রেইনকোটের বৃষ্টির ফোঁটা গুনাগুনতি সেরে মিলিটারি হঠাৎ বলে আগে বাড়ো, মানে বাসকে বলে সামনে আগাও। বাস হঠাৎ স্টার্ট দিয়ে কয়েক পা লাফিয়ে আগে বাড়ে এবং যাত্রী স্বস্তির নিঃশ্বাসের ধাক্কায় অতিরিক্ত বেগে ছুটে পার হয়ে যায় ঢাকা কলেজের গেট।
নিউ মার্কেটের সামনে এসে পড়লে সে উঠে দাঁড়ায় এবং হুকুম করে রাখেন নামবো। অর্থাৎ নিউ মার্কেটের সামনে এসে সে হুকুম করে রাখেন নামবো, মানে রাখতে বলে। বাস একটু স্লো হলে তার রেইনকোটে জমানো পানি গড়িয়ে পড়তে দিয়ে অপরাধী মুক্ত বাস থেকে নামতে নামতে সহযাত্রীদের দিকে তাকিয়ে ঠোঁট বাঁকায়। এতে তার সামনের সারির দাঁতও বেরিয়ে পড়ে। যারা দেখেছে তারা সেই ভঙ্গিটিকে ঠিক হাসি বলে শনাক্ত করতে পেরেছিল বলে তার ধারণা হয়। প্রিন্সিপালের কামরায় প্রিন্সিপালের সিংহাসন মার্কা চেয়ারে বসে রয়েছে একজন জার্ডেল টাইপের মিলিটারি পান্ডা। কে বসে আছে? প্রিন্সিপালের কামরায় প্রিন্সিপালের সিংহাসন মার্কা চেয়ারে বসে রয়েছে জার্ডেল টাইপের এক মিলিটারি পান্ডা। তার ভারী কি মুখ দেখে অনুমান করা যায় পান্ডাটি কর্নেল কিংবা মেজর জেনারেল অথবা মেজর অথবা ব্রিগেডিয়ার। তাকে দেখে প্রিন্সিপালের, কেন ভারী কি মানে হচ্ছে গম্ভীর, ভারী কি মানে হচ্ছে গম্ভীর, তারপরে তাকে দেখে প্রিন্সিপালের কালো মুখ বেগুনি হয়। ডক্টর আফাজ আহমদ MSc PhD EPS SES হওয়ার চেষ্টা করতে করতে স্যার বলে হি ইজ প্রফেসর হুদা। কি? হি ইজ প্রফেসর হুদা, মানে সে হচ্ছে প্রফেসর হুদা। কিন্তু ডক্টর আফাজ আহমদ MSc PhD নিজের ভুল সংশোধন না করে পারে না। সরি, হি ইজ নট এ প্রফেসর, লেকচার ইন কেমিস্ট্রি। না, সে প্রফেসর না, লেকচার ইন কেমিস্ট্রি। শাট আপ। এবার প্রিন্সিপাল থামে। তাকে এবং আব্দুস সাত্তার মৃধাকে নিয়ে মিলিটারি জিপে তোলার আগে জার্ডেল কর্নেল না ব্রিগেডিয়ার প্রিন্সিপালকে কড়া গলায় বলে সেনাবাহিনীকে নিয়ে মজা করে শায়েরি করা খুব বড় অপরাধ। কি অপরাধ? খুব বড় অপরাধ। এবার তাকে ছেড়ে দেওয়া হলো, তবে কড়া ওয়াচে রাখা হবে। উর্দুর প্রফেসর আকবর সাজিদের দুহাই পেরে প্রিন্সিপালের কোনো সুবিধা হয় না। বলো এই স্লাইডটা বুঝছো কিনা? আচ্ছা, একটা কমেন্ট আসছে রাইমা ফ্রুশ্রিমি, যাদের মানে কি, যাদের মানে হচ্ছে চতুর চালাক। ঠিক আছে, কে লেখছে শেষ করেন তো। শেষই তো করাইতেছি রে ভাই। তোমার কি মনে হয় তোমার সাথে আমি মানে এখানে গল্প গুজব করার জন্য আসছি? তোমার সাথে আমি সারাজন গল্প গুজব করব, শেষ করাবো না, এত দূষক নাই। এটা কি একটা হিব্রু নাম দিয়ে রাখছে, আজব। ভাই আমি রুটিন অনুযায়ী পড়ি না, যখন ভালো লাগে তখন পারি, কিন্তু মন দিয়ে পড়ি ভাইয়া। হ্যাঁ, এটাই ভালো। সাথী কুন্ডু লাইন হারায় বলছি, দেখো লাইন এখানেই, সমস্যা নেই। নাজদিন জাহান তানিশা, ভাইয়া সামারি করে দিয়ে, আমি প্রত্যেকটা লাইনের ব্যাখ্যা দিয়ে যাইতেছি। সামারি তুমি যদি পাঠ পরিচিতিটা করো, সামারি খুব ভালোভাবে বুঝতে পারবা। বুঝছো? পাঠ পরিচিতি মানে হচ্ছে সামারি, একটা গল্পের সামারি হচ্ছে পাঠ পরিচিতি। তোর মনে হইতেছে যে এই গল্পের সামারি তুমি বুঝতেছো না, পাঠ পরিচিতি যাবা, একদম সুন্দর করে সামারি দেওয়া থাকবে। লাস্টের 5 লাইনটা বুঝান, কে লেখছে এটা? ইয়ামি ইসলাম। শায়রি শব্দের অর্থ হচ্ছে কবিতা, কবিতা লেখা। ভাই একটু তাড়াতাড়ি পড়ান ভাই, তাড়াতাড়ি তো পড়াইতেছে, আর কত তাড়াতাড়ি পড়াবো? আচ্ছা, একজন আমার বলছে ভাইয়া লাস্টের 5 লাইনটা বুঝান, লাস্ট 5 লাইনে কি সমস্যা, কি সমস্যা এটা আমার একটু বলো, যে লাস্টের 5 লাইনে তোমার এক্স্যাক্টলি এই সমস্যা, তাহলে আমি বুঝাইতেছি। লাস্টের 5 লাইনটা এখন অনেক দেরি হয়ে যায়। ভাইয়া কলেজ চলে তো পড়া হয় না, কি করব? রাতের 2টা ঘন্টা একটু পড়ো, রাতে 2-3 ঘন্টা বা 4 ঘন্টা 5 ঘন্টা একটু পড়ো। রাতে তো আর কলেজ নাই। এই তোমরা একটু জলদি কমেন্ট করো। সন্ধ্যায় না পড়ে রাত জেগে পড়া কি ব্যাড হ্যাবিট? আমি সবসময় গভীর রাতেই পড়ি, বুঝছো? আমি কখনো সন্ধ্যায় পড়তে বসি না, গভীর রাতেই পড়ি। আমার গভীর রাতে পড়া ভালো হয়। সো এক একজনের কাছে এক এক টাইপের হ্যাবিট। আচ্ছা ঠিক আছে, আমি পরের স্লাইডে গেলাম।
আর দুইটা আছে। আচ্ছা, নুরুল উদ্বিগ্ন হয়, সাজিদ সাহেব যদি পালিয়ে না থাকে তো তার কপালে কি আছে তা জানে এক আল্লাহ জানে, আর জানে এই মিলিটারি। তাদের দুজনে চোখ বেঁধে দেওয়া হয়েছিল। জিপ চলছিল একে বেঁকে। কিভাবে চলছিল? একে বেঁকে। মস্ত উঁচু একটা ঘরে তাদের এর ফেলা হলো। চোখ খুলে দিলে সে আব্দুস সাত্তার মৃধাকে দেখতে পায় না। কাকে দেখতে পায় না? আব্দুস সাত্তার মৃধাকে। জায়গাটাও একবারে অচেনা। একটা ডেক চেয়ারে বসে যে কতক্ষণ বসে থাকলো তার কোনো হিসাব নাই। তার সামনে একটা চেয়ার এসে বসলো এক মিলিটারি। তাকে ইংরেজিতে নানান প্রশ্ন করে, সে জবাব দেয়। লোকটা চলে গেলে তাকে অন্য ঘরে নিয়ে ফের অন্য একটা লোক এসে তাকে প্রশ্ন করে এবং জবাব দেয়। প্রশ্নগুলো প্রায় একই রকম এবং তার উত্তরও হেরফের হয় না। যেমন কিছুদিন আগে তাদের কলেজে কয়েকটা লোহার আলমারি কেনা হয়েছে, ওগুলো বয়ে নিয়ে এসেছিল কারা? সে জবাব দেয় ঠিক। এই যে এখানে এই লাইনটা কিন্তু গুরুত্বপূর্ণ। শাট আপের পরের লাইনটা থেকে হয় একটু বুঝান। আচ্ছা, এটা আমি পরে বুঝাই দিতেছি। কে বলছে? ইয়ামি ইসলাম। বুঝছো? এটা আমি একটু পরে বুঝাইতেছি, সমস্যা নাই। দেখো এই লাইনটা ইম্পর্টেন্ট। অফিসের জন্য 3টে, এটা জানা থাকতে হবে। অফিসের জন্য 3টি। কয়টা আলমারি? 3টি আলমারি। বোটানি হিস্ট্রি ডিপার্টমেন্ট, জিওগ্রাফি ডিপার্টমেন্টের জন্য কয়টি আলমারি? 2টা করে আলমারি। এবং ইংরেজির জন্য কয়টা আলমারি? ইংরেজির জন্য কয়টা আলমারি? ইংরেজির জন্য হচ্ছে একটা আলমারি। সর্বমোট কয়টা আলমারি? সর্বমোট 10টা আলমারি। 10টা আলমারি কলেজে নিয়ে আসা হয়েছে। দেখো কয়টা আলমারি? অফিসের জন্য 3টা, বোটানি হিস্ট্রি জিওগ্রাফি ডিপার্টমেন্টের জন্য 2টা, ইংরেজির জন্য একটা, সর্বমোট 10টা। এটা জানা থাকা লাগবে, এত কথা বলার দরকার নাই তার। ওই আলমারিগুলো নিয়ে আসা হয় কয়েকটা ঠেলাগাড়ি করে। ঠেলাগাড়িওয়ালাদের সে তো ভালো করেই চেনে। নুরুল হুদা জবাব দেয়, তাদের সে চিনবে থেকে? তারা হলো কুলি, সে একজন লেকচারার। অর্থাৎ এটাই তো স্বাভাবিক যে লেকচারার হয়ে তো একজন কুলিকে চিনবে না, এটাই তো নর্মাল। সো সে তাদের সঙ্গে তো কথা বলছিল কেন? প্রিন্সিপালের আদেশে সে আলমারিগুলো স্টিলের পাতের ঘনত্ব, দেরাজের সংখ্যা, আকার, তারা চাবির মান, রঙের মান প্রভৃতি পরীক্ষা করে দেখছিল। তার দায়িত্ব ছিল এটি। অর্থাৎ সে এই সকল কারণেই ওই কুলিগুলোর সাথে কথা বলছিল যে সে আলমারিগুলো স্টিলের পাতের ঘনত্ব, দেরাজের সংখ্যা, আকার, তারা চাবির মান, রঙের মান এগুলো নিয়ে দেখছিল আর কি। এগুলা দেখা তার দায়িত্ব ছিল। মিলিটারি শান্ত গলায় তথ্য সরবরাহ করার ভঙ্গিতে বলে মিসক্রিয়েন্টরা কলেজে ঢুকেছিল। মিসক্রিয়েন্টরা মানে কি? মিসক্রিয়েন্টরা মানে হচ্ছে মুক্তিযোদ্ধারা কলেজে ঢুকেছিল কুলির বেশে। এটা তার চেয়ে আর ভালো কে জানে। তারা আজ ধরা পড়ে নুরুল হুদার নাম বলেছে। অর্থাৎ তারা আজ ধরার পরে কার নাম বলছে? লেকচারার নুরুল হুদার নাম বলেছে। তাদের সঙ্গে তার যোগাযোগ নিয়মিত। সে গ্যাংয়ের একজন সক্রিয় সদস্য। গ্যাং মানে কি? মুক্তিযোদ্ধাদের গ্যাংয়ের একজন সক্রিয় সদস্য। এটা দাবি করছে, মিলিটারি দাবি করছে যে নুরুল হুদার নাম তারা বলছে। আমার নাম সত্যি বলেছে, আমার নাম বলেছে। নুরুল হুদার হঠাৎ চিৎকার মিলিটারি বিরক্ত হয় না, বরং উৎসাহ হয়। অর্থাৎ নুরুল হুদার মতো একটা মানুষ যে এইগুলাতে কখনো যায় না বা এইগুলা ঝামেলার মধ্যে থাকে না, তাকে যখন বলা হয় যে মুক্তিযোদ্ধা তার নাম বলছে, সে একটু উত্তেজিত হয়ে যায়। সো এই হঠাৎ চিৎকারে মিলিটারি কিন্তু বিরক্ত হয় না, বরং মিলিটারিটা উৎসাহিত হয়, উৎসাহ পায়। এই কুলি কি? কুলি মানে হচ্ছে যে জিনিসপত্র টানে, সোজা কথা, বুঝছো? যে জিনিসপত্র মাথায় নিয়ে বা ঘাড়ে নিয়ে আনে, এরা বলে কুলি। তো নুরুল হুদা হঠাৎ চিৎকারে মিলিটারি বিরক্ত হয় না, বরং উৎসাহ পায়। কুলিরা ছিল ছদ্মবেশী মিসক্রিয়েন্ট। উৎসাহিত মিলিটারি ফের বলে কুলিরা ছিল ছদ্মবেশী মিসক্রিয়েন্ট, অর্থাৎ কি? ছদ্মবেশী মুক্তিযোদ্ধা। তারা কলেজের টিচারদের মধ্যে নুরুল হুদার নামই বলেছে। নুরুল হুদা অবাক হয়ে তাকিয়ে থাকে। তারা কি তাকে চেনে? কেমিস্ট্রি ডিপার্টমেন্ট আলমারি সাজিয়ে রাখার সময় এক কুলি দাঁড়িয়েছিল তার গা ঘেঁষে। অর্থাৎ মানে ওরা বলছে যে এরা ছিল ছদ্মবেশী মিসক্রিয়েন্ট কুলিরা, তারা নুরুল হুদার কথা বলছে। তো তখন নুরুল হুদা ভাবে যে এরা কি আমাকে চিনে? একজন তো কুলি আমার সাথে দাঁড়াইছিল যখন কেমিস্ট্রি ডিপার্টমেন্টে আলমারিগুলো নিতেছিল। আচ্ছা, পরের স্লাইডটা দেখি। তখন তো ঘোরতর বর্ষাকাল, ঢাকায় এবারও বৃষ্টি হয়েছে খুব। রাত দিন এই বৃষ্টি নিয়ে সে কি যেন বলছিল, তাতে কুলিটা বিড়বিড় করে ওঠে। বর্ষাকালেই তো জুত, মানে বর্ষাকালই হচ্ছে আসল একটা সময়। কথাটা দুবার বলছিল। এর মানে কি? স্টাফ রুম থেকে কে একজন একদিন না দুদিন ফিস করছিল, বাংলার বর্ষা তো শালারা জানে না। শালারা মানে কারা? শালারা মানে পাকিস্তান আর রাশিয়া ছিল জানুয়ারি উইন্টার, আমাদের ছিল জানুয়ারি মনসুন। এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট। রাশিয়া ছিল জানুয়ারি উইন্টার, আমাদের জানুয়ারি মনসুন। ওই 14-20 এই কথাই বুঝেছিল। তার উপর তাদের এত আস্থা, উৎসাহে নুরুল হুদা এদিক ওদিক তাকায়। তার মৌনতা মেয়েটিকে আরেকটু নিশ্চিত করে। মৌনতা মানে কি? চুপ করে থাকা। মেয়েটিকে আরেকটু নিশ্চিত করে। কিছুক্ষণ পর সে বুঝতে পারে না, প্রশ্ন করে জবাব না পেয়ে প্রবল কিন্তু খুশি লাগে তার মুখে।
তার মুখে দুইটা কপাল বেঁকে ঘুষি লাগায়। প্রথম ঘুষিতে সে কাত হয়, দ্বিতীয় ঘুষিতে পরে যায় বেঁচে থেকে, ওই পরে যায় বেঁচে পরে যায়, বেঁচে থেকে তুলে সরে। ওদের আস্তানা কোথায় সে খবর তার তো ভালোভাবেই জানা আছে, মানে তাদের দিকে চলে। যেহেতু ওরা ওর নাম বলছে, তো তোমাকে জানা আস্তানা কই। এই সাউন্ড না সাউন্ড ক্লিয়ার না, এই সাউন্ড সবাই নাই। এই সাউন্ড ঠিক আছে নাকি বলো, ঠিক আছে কিনা বলো, ঠিক আছে কিনা সাউন্ড। সাউন্ডের সমস্যা দেখছি, এখন বলো যে সাউন্ড ঠিক আছে। সাউন্ড ঠিক আছে, ঠিক নাই? কেন কি না এই বলো তো শোনা যায় কিনা এখন, জলদি শোনা যায় কিনা। এখন ঠিক নাই? আচ্ছা, একজন বলতেছে জি, আরেকজন বলতেছে ঠিক, ঠিক। আচ্ছা, এখানে হুম কমেন্ট না ঠিক নাই, আচ্ছা, বলতেছে আচ্ছা শোনো, তোমরা 2 মিনিট ওয়েট করো, ঠিক আছে? 2 মিনিট ওয়েট করো, আমরা ঠিক করে আসছি, বলতে পারো না। দেখছো?
বুঝতে পারছি। আপনি একটা কাজ করেন ভাই, আপনি নিচ থেকে কিছু নিয়ে আসবেন, আর আমরা দুজনে মিলে খেয়ে তারপরে কারণ করতেছি। আমাদের এখন ঠিক আছে কিনা একটু দেখো তো, এখন আমাদের সাউন্ডটা ঠিক আছে কিনা ভাই, একটু ঢুকেন তো ইয়েটার মধ্যে, যান গ্রুপের মধ্যে, আমরাই তো দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা একটু সাউন্ডটা করেন, সাউন্ডটা ভালো দেখা যাক শোনা যায় কিনা। শোনা যাচ্ছে এখন? দেখো তো শোনা যাচ্ছে? জি ভাইয়া, জি 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 জি, এখন শোনা যাচ্ছে। ঠিক হয়েছে ভাই। বলেন ইঞ্জিনিয়ার কে বলেন, ক্রেডিট দেন। All the best. এই পোলাপান ঠিক হয়েছে? দেখো তো সবার তো ক্লিয়ার হয়েছে এখন না? তোমাদের নয়ন দাদার হয়েছে অল ক্রেডিট গোস টু নয়ন দাদা। এই নয়ন দাদা না থাকলে আজকে তোমাদের ক্লাসটা আমার এখানেই শেষ করা লাগতো, কারণ আমি এগুলা বুঝি না। ঠিক আছে, তো আপনারা জানি কোনটুক পর্যন্ত পড়াইছিলাম। বেশি দেরি করবো না, অনেক দেরি হয়ে গেছে। এখান থেকে মনে হয় না, হ্যাঁ এইখান থেকে আমরা শুরু করব। যে মেঝে থেকে তুলে তাকে মিলিটারি ফের জিজ্ঞেস করে যে ওদের আস্তানা সসম্মানে ছেড়ে দেওয়া হবে। ওদের আস্তানার ঠিকানা বলে দিলেই তো তাকে সসম্মানে ছেড়ে দেওয়া হবে না, এটা না। ফের জিজ্ঞেস করে ওদের আস্তানা কোথায়, সে খবর তো তার ভালোভাবেই জানা আছে। অর্থাৎ মিলিটারি তারা তুলে জিজ্ঞেস করে যে ওদের জায়গা কই বা ওদের ঠিকানাটা কই, এর খবর তো নুরুল হুদার ভালোভাবেই জানা আছে। সে জবাব দেয় হ্যাঁ, এই ঠিকানাটা বলে দিলেই তো তাকে সসম্মানে ছেড়ে দেওয়া হবে, এবং এই নিশ্চয়তা দিয়ে তাকে পাউরুটি ও দুধ খাওয়ানো হয়। তাকে ভাবতে সময় দিয়ে মিলিটারি চলে যায়। কিছুক্ষণ পর, কতক্ষণ সে জানে না, মিলিটারি ফিরে এসে ফের বলে মিসক্রিয়েন্টদের ঠিকানা তো তার জানা আছে, অর্থাৎ মিসক্রিয়েন্টদের ঠিকানা তার জানা আছে। সে ফের জবাব দেয় হ্যাঁ, কিন্তু পরের প্রশ্নের জবাব না পেয়ে বিল্ডারি তাকে নিয়ে যায় অন্য একটি ঘরে। তার বেটে কাটো ছোট শরীরটাকে ঝুলিয়ে দেওয়া হলো ছাদে লাগানো একটা আংটার সঙ্গে, এন্ড তার বাসায় চাবুকের বাড়ি পরে সপাত সপাত করে। অর্থাৎ তারা অনেকভাবে মারতে থাকে, তার বাড়িগুলো বিরতিহীন পড়তে থাকে। কিছুক্ষণের মধ্যে সেগুলো নুরুল হুদার কাছে মনে হয় স্রেফ উৎপাত বলে। অর্থাৎ তাকে এত পিটানো হয়, এত মারা হয় যে তখন তার এটা বাড়ি বলে মনে হচ্ছিল না, তার মনে হচ্ছিল এটা স্রেফ উৎপাদের মতো একটা মানে
মনে হচ্ছে যেন বৃষ্টি পড়ছে মিন্টু রেইনকোটের উপর। রেইনকোট এরা খুলে ফেলেছে, কোথায় রেইনকোটের মতো চামড়ায়, আর সে অবিরাম বলেই চলে মিসকিনদের ঠিকানা তার জানা আছে। শুধু তার শালার নয়, তার ঠিকানা জানার মধ্যে কোনো বাহাদুরি নাই। সে ছদ্মবেশী কুলির আস্তানাও চেনে, তারাও তাকে চেনে এবং তার উপর তাদের আস্থাও কম নয়। তাদের সঙ্গে তার আতাতের অভিযোগ এবং তাদের সঙ্গে তার আতাত রাখার উত্তেজনা নূর হুদার জরুরতশরী এতটাই কাঁপে যে চাবুকের বাড়ির দিকে তার আর মনোযোগ দেওয়া হয়ে ওঠে না। অর্থাৎ সোজা কথা বলি যে আচ্ছা, তো সোজা কথা বলি যে এখানে বোঝানো হয়েছে যে তখন নুরুল হুদার শরীরটা আসলে কাঁপছিল। কেন কাঁপছিল? কারণ এই উত্তেজনায় যে সে ভাবছিল যে না, তারা যেহেতু তার নাম বলছে, মানে আসলেই তাদের সাথে হয়তো কোনো কানেকশন তার আছে। সো তারা যখন এই এলিগেশনটা দিছিল, বরং নুরুল হুদার জন্য সেটা একটা উত্তেজনার কারণ হয় এবং সেই উত্তেজনা এতটাই কাঁপতে থাকে যে চাবুকের বাড়ির দিকে তার আর মনোযোগ দেওয়া হয়ে ওঠে না। সে বারবার বলতে থাকে যে সে তাদের আস্তানা চেনে, তাদের সঙ্গে তার আতাত আছে, যোগাযোগ আছে। এই বুঝতে পারছো? আই থিঙ্ক নয়ন স্যার সব কিছুতেই পারফেক্ট, একদম সেরা কথা বলছো নয়ন স্যার, একদম সেরা, বেস্ট মেন্টর। ঠিক আছে, এখন আমরা লেখক পরিচিতিটা একটু দেখি। লেখক পরিচিতির মধ্যে কোনগুলা ইম্পর্টেন্ট এগুলা জাস্ট বলে দিই, এগুলা পড়লেই হবে, আর কিছু পড়া লাগবে না। আখতারুজ্জামান নীলা বাংলা সাহিত্য অনুসাধন প্রতিভার নাম, এই যে জন্ম তারিখটা মনে রাখবা, 1943 সালে 12 ফেব্রুয়ারি গাইবান্ধা গুটিয়া গ্রামে মামাবাড়িতে জন্মগ্রহণ করেন। বাপের নাম মনে রাখার দরকার নাই, আচ্ছা এগুলো মনে রাখার দরকার নেই, এটা মনে রাখবা। তার 5টি ছোট গল্প গ্রন্থ সংকলিত আছে, মাত্র 28টি গল্প, এই ইনফরমেশনটা জানা থাকা লাগবে। এছাড়াও রয়েছে 2টি উপন্যাস, মাত্র 1টি প্রবন্ধ সংকলন। তার গল্পগ্রন্থের নামগুলো জানা থাকা লাগবে। অন্য ঘরে অন্য স্বর, খোয়ারি, দুধ ভাতে উৎপাত, দুজকের ওম, জাল স্বপ্ন স্বপ্নের জাল। আর উপন্যাস দুটি কি? উপন্যাস দুটি হলো চিলেকোটের সেপাই আর খোয়াবনামা। ঠিক আছে, দুইটা একদম মুখস্থ থাকা লাগবে। উপন্যাস দুইটা চিলেকোটের সেপাই আর খোয়াবনামা। ঠিক আছে, 1997 সালে 4 জানুয়ারি ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন। পাঠ পরিচিতির মধ্যে কি ইম্পর্টেন্ট এটা বলি। প্রথম 3টা লাইন ইম্পর্টেন্ট পাঠ পরিচিতির। গল্পটি প্রকাশিত 1995 সালে। পরে এটি লেখকের সর্বশেষ গল্পগ্রন্থ জাল স্বপ্নের জাল গ্রন্থে সংকলিত হয়। অ্যান্ড এই গল্পের পাঠ গ্রহণ করা হয়েছে আখতারুজ্জামান ইলিয়াস রচনা সমগ্র 1 থেকে। এই 3টা লাইন ইম্পর্টেন্ট, এই 3টা লাইন যদি পড়ো তাইলেই হবে, আর কিছু আই হোপ দরকার নাই। সো ভাইয়ের কথা মিল নাই আপনার, মানে কি? মানে আমার ভয়েস আগে আসতেছে বা কথা এরকম, বুঝছো? আচ্ছা ঠিক আছে, তো অনেকক্ষণ ক্লাস নিছি, আমার নিজেরও খারাপ লাগতেছে এখন। আর আই থিঙ্ক মোটামুটি বুঝছো। সো যদি কারো কোনো সমস্যা থাকে বইলো, বা নেক্সট ক্লাসে আমি সলভ করে দিব। সো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এটি। আল্লাহ হাফেজ।